কে? হ্যাঁ, আপনি গোডাউনটা চেনেন? ওখানে আছে ওরা। সুমনা ফোন দিছে, বই লাগবে। নীলচিত পাঠাইছ? কত? রেডি নেই বই? আর আসছেন? এই ভাই আসছেন? 39 জন। ক্লাসই করে না, সন্ধ্যার সময় দিলে একটু করে। এখনকার ক্লাসগুলো মনে থাকে। রেডি? দেখেন, আমরা দেখছিলাম নিয়ত বায়ু দেখছিলাম। তা নিয়ত বায়ু হলো 4 প্রকার, 3 প্রকার: অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু অথবা হলো পশ্চিমা বায়ু, আর একটা হলো মেরু বায়ু। এখন দেখি আমরা যে বায়ু 4 প্রকারের মধ্যে দেখছি, বায়ু প্রবাহের মধ্যে বায়ু 4 প্রকার। একটা ছিল নিয়ত বায়ু, একটা স্থানীয় বায়ু, একটা মৌসুমী বায়ু, আর একটা সামুদ্রিক বা স্থলবায়ু। স্থানীয় বায়ু আর স্থল বায়ু কিন্তু আলাদা। তাহলে আমরা এখন দেখি স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু হলো কিছু কিছু বায়ু আছে যে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। তো সে দেখি, একটা হলো মিস্ট্রাল। এই মিস্ট্রাল বায়ু, এটা ফ্রান্সে এই মিস্ট্রাল বায়ু নামে ডাকা হয়। পাম্পেরু এই নামে বায়ু ডাকা হয় আর্জেন্টিনা এবং উরুগুয়েতে। আর্জেন্টিনা অ্যান্ড উরুগুয়ে, এই বায়ুর নাম হলো উরুগুয়ে, পাম্পেরু। এরপরে হলো খামাসিন, মিশরে বায়ুর নাম হলো খামাসিন। তারপরে সাইমুম হলো আরব উপদ্বীপে, অর্থাৎ আরব মালভূমি অঞ্চল, সেখানে হলো সাইমুম। এরপরে হলো লু ইন্ডিয়ান কন্টিনেন্ট। চিনুক, রকি পর্বত, এগুলো বেসিক তো পরীক্ষা আসে। রকি পর্বতমালা দক্ষিণ আমেরিকা, আন্দিজ হলো দক্ষিণ আমেরিকা, আলপস হলো ইউরোপে, আর রকি হলো উত্তর আমেরিকা। রকি পর্বতমালা। তারপর হলো বোরা হলো অড্রিয়াটিক সাগর এলাকা। এরপর হচ্ছে সিওস্কো, উত্তর আফ্রিকা ও ইতালি। সিওস্কো, উত্তর আফ্রিকা ও ইতালি। মিস্ট্রাল ফ্রান্স, পাম্পেরু আর্জেন্টিনা এবং উরুগুয়ে, খামাসিন মিশর, সাইমুম আরব উপদ্বীপে বা আরব মালভূমিতে, লু ইন্ডিয়ান কন্টিনেন্ট অর্থাৎ ভারত উপমহাদেশে, সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, চিনুক, রকি পর্বতমালা, বোরা অড্রিয়াটিক সাগর এলাকা। অড্রিয়াটিক সাগরটা কিন্তু তুরস্কের কাছে, অড্রিয়াটিক সাগর এবং বলকান উপদ্বীপের পাশে।
চিওস্কো উত্তর আফ্রিকা ও ইতালি, এগুলো স্থানীয় বায়ু। আইসিটিভিও কেমন হবে? ভালো হবে, তবে এখন পড়ে কুলাতে পারবেন? পারলে পড়েন। আপনার আগে পড়েন না, শেষ সময় পড়লে তো মানে আপনার রিডিং দিলেই তো মনে থাকার কথা। আমরাও তো পড়ছি, আমরা তো কম পড়ছি, কিন্তু ওই পরীক্ষার আগে 7-8 দিন ডাইজেস্ট একটা কিনতাম মোটা, যতটুকু পারি রিডিং দিতাম একটা। আমি বাংলা পারতাম না, বাংলাটা আমার এত কঠিন লাগতো। সায়েন্সের সিস্টেমটা বুঝতাম, বিগত ব্যাখ্যা সহ পড়লে আমাদের সময় সায়েন্স সহজ আসতো। 35তমতে কঠিন ছিল সব প্রশ্নই, 37তমতো কঠিন ছিল, কিন্তু 33, 34, 31-এ সায়েন্স সহজ লাগছিল, মানে কমন পড়তো আর কি, বিগত আসতো। এখন একটু কঠিন হয়। ম্যাথ আমি প্রিলিতে পারতাম, রিটেনে পারতাম না। প্রিলিতে পারতাম মানে উত্তর দিয়ে, মানে 4টা অপশন ছিল, অপশন দিয়ে দাগাইতাম। সবচেয়ে স্ট্রং জোন ছিল হলো যে ইংলিশ গ্রামার। আমি আসলে গ্রামার অত বেশি পারতাম না, কিন্তু প্রশ্ন দেখলে বুঝতাম যে এটা উত্তর হবে। ওইটা যে হবে না তা বুঝতে পারতাম, মানে দেখলে মনে হইতো, ব্যাখ্যা টাখ্যা বুঝি না, তো মনে হইতো যে এটা হবে না। ওই মানে এটার হচ্ছে যে ডেলিস্টের পত্রিকা পড়তাম, ফার্স্ট ইয়ার থেকেই পড়তাম, মানে টুকটাক পড়তাম, মানে একটা টপিক হইলো আমি পড়তাম সবসময়। সো ওখানে ওই ইংলিশে গ্রামারে সমস্যা হইতো না। সমস্যা হইতো আমাদের সময় লিটারেচার আসতো না, 35-এর পরে লিটারেচার আসে, 33, 34-এ লিটারেচার আসতো না। স্যার 1টা বা 2টা কোশ্চেন থাকতো বাৎসরিক, এমন একটা আর কি, বাকি 18-19টা কোশ্চেনই থাকতো হলো গ্রামার। আর ইংলিশে হলো গ্রামার প্র্যাকটিসের উপরে কিছু নাই, আপনাদের প্র্যাকটিস করা উচিত। বিগত কোশ্চেন সলভ করবেন, সবচেয়ে যেই বইতে ছোট্ট ব্যাখ্যা থাকবে ওইটা কমপ্লিট করবেন। বাংলা আসলে এমসিকিউ পড়বেন, বাংলা এমসিকিউ সৌমিত্র শেখরের একটা বই আছে না, যেটা লিখিত কোশ্চেন এবং হলো প্রিলি কোশ্চেনের উপরে যে বাংলার গ্রামার এবং লিটারেচারের একটা শর্ট ব্যাখ্যা, এক বাক্যে একটা ব্যাখ্যা থাকে। ওই লাল বইটা আসলে খুবই ইফেক্টিভ। ওই বইটা পড়বেন। লাল ছিল, এখন মনে হয়তো অন্য কালার চেঞ্জ করতে পারে, কিন্তু ওই যে প্রিলিমিনারি যে জিজ্ঞাসাটা বাংলা। আর ইংলিশ এবং বিজ্ঞান এবং ম্যাথ ওরাকলের উপর আসলে নাই সত্যি। বিগত কোশ্চেন ভালো করে ব্যাখ্যা দেয়া আছে ওরাকলে। প্রিলি টেকাটা খুব একটা চ্যালেঞ্জিং আর কি। প্রিলি টিকলে আগামী 2 বছরের মধ্যে ভালো একটা কিছু হবে। 44তম সার্কুলার কিন্তু হবে, এবং 44তম পরীক্ষাও তাড়াতাড়ি হবে, বুঝছেন। উনি পরশুদিন রাতের খবর, বৃহস্পতিবার রাতে শুনছি, শুক্রবার রাতে তথ্যটা পেয়েছি যে উনি খুব রুটিন ওয়ার্ক করেন এবং রুটিন অনুসারে উনি কাজ করেন। বর্তমান যিনি চেয়ারম্যান, রুটিনের মধ্যে তিনি শেষ করেন। সো বি সিরিয়াস ভাই, গল্প করলাম, গুড। রিভিউর জন্য না, ওকে। বাংলা বইটা এখন আর করে না, আসলেই করে না, বলে কি? আগের বই দেখেন পান কিনা কারো কাছে? আগের বইটা সৌমিত্র শেখরের পাইলে দেখবেন। এখন স্ট্র্যাটেজি হলো কোয়েশ্চেন সলভ, রিডিং পড়া। টপিক পড়বেন, রিডিং, কোনো মুখস্থ দিকে যাবেন না, জাস্ট রিডিং পড়বেন, জাস্ট রিডিং। আপনি মনে করতে পারেন যে মনে থাকে না, আসলে মনে থাকে। 1বার বা 2বার একটা রিডিং দিয়ে খালি উত্তর এটা, এখানে যত পারবেন কোশ্চেন দাগ দিবেন, মানে উত্তর করবেন, প্লাস হলো খাতায় টুকটাক লিখবেন। এখন এইভাবে পড়াশোনাটা হবে, বুঝছেন? ওকে, আসেন। আর এই মুহূর্তে 2টা কাজ একেবারেই করা যাবে না। একটা হলো কনফিউশন নিয়ে বসে থাকা যাবে না। এই কনফিউশন নিয়ে বসে থাকবেন, খালি ধরে নেবেন এটা কনফিউশন, এটা মনে থাকবে, মানে কনফিউশন, এটা আমি দাগাবো না। কিন্তু এইরকম পণ্ডিতি করবে না, এই বইতে ওইটা, ওই বইতে এটা কেন হলো, ওটা কেন হলো, বাংলাদেশ স্বীকৃতি দানকারী দেশ কোনটা দাগাবো, ওটা তো পরীক্ষায় যাবো না, হুদাই আপনি এটা নিয়ে বসে থাকেন। এই মুহূর্তে খারাপ করবে 2 শ্রেণীর। একটা হলো কনফিউশন যে নিয়ে করবে, একটা হলো কঠিন জিনিস নিয়ে যে টাইম ওয়েস্ট করবে।
কনফিউশন এবং কঠিন এই দুইটা বিষয়কে এখন অমিট করতে হবে, বুঝছেন? আপনি মনে করেন এখন সিনোনিম অ্যানোনিম পারেন না, এই সিনোনিম অ্যানোনিম এখন পড়ানোর সময় আছে? এখন যে আপনি বলেন আমি তো সিনোনিম পারি না, আমি কি করবো? আরে ভাই ওটা তো আসবে 3 নম্বর, ওই 3 নম্বরের জন্য তো এরকম টেনশন করার দরকার নাই। এছাড়া 197 থেকে পারা যাবে। লিটারেচার আপনার মনে থাকেন না, জাস্ট স্কিপ আউট, স্কিপ ইট, যে লিটারেচার মনে থাকে না, খালি দেখেন যে আপনি পাঁচ ঠেকান। স্ট্র্যাটেজি হবে এরকমের, সাধারণ জ্ঞানে 45 থেকে 50 পেতে হবে, অঙ্ক এবং বিজ্ঞানে আপনার যারা ভালো তারা এখানে 50 থেকে 55 পাবে, আর অঙ্কর বিজ্ঞানে যারা মোটামুটি তারা এখান থেকে 35 পাইলেই এনাফ, 30 থেকে 35 এনাফ তাদের জন্য। লিটারেচার হলো যেটা ইংলিশ লিটারেচারে সে 5-6 পাইলে এনাফ, আর গ্রামারে তার টার্গেট থাকবে 12 থেকে 15, 20-এর মধ্যে। 12 পাইলেও খুব ভালো, 60%। দেখেন অনেক নম্বর হয়ে গেছে। বাংলা কিন্তু না পারলে দাগাবেন না ভাই, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে বাংলা। 38তম পিডিতে আমি ফেল করছি বাংলার কারণে। এত সহজ কোশ্চেন দাগাইছি হয় নাই, বুঝছেন? কোশ্চেন সহজ, কিন্তু বাংলা হলো যে মানে একেবারে শিওর না হলে দাগানোই দরকার নেই, কারণ বাংলা এমন একটা খবিশ একটা বিষয়, মানে আমার জীবনটার তেজপাতা বানায় ফেলাইছে বাংলা। আর বাংলা এমন জিনিস যে মানে পড়তে বসলে দেখবেন যে শেষই হয় না, আর পড়লে দেখবেন অনেক পারেন, পরীক্ষা দিলে বুঝবেন যে কি পারেন না। যখন পৃষ্ঠা উল্টাবেন আর দাগাবেন, কর্তৃকারক কর্মকারক সব পারেন, কিন্তু পরীক্ষা দিলে বুঝবেন যে ইন্না নিলে এটা কি আসলো, তখন দেখবেন যে পরীক্ষা দিলে আর এটা মনে হবে যে আর পারেন না। 1971 সালে বিভাগ ছিল 4টা, বেসিক ভিউতে আছে 4টা বিভাগ ছিল, প্রতিষ্ঠা সাল সহ আছে জানেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। এবং এই 4টা বিভাগ থেকে ভেঙে 8টা বিভাগ হয়েছে। চট্টগ্রাম ভেঙে সিলেট হয়েছে, তারপরে খুলনা ভেঙে বরিশাল হয়েছে, ঢাকা ভেঙে ময়মনসিংহ হয়েছে, রাজশাহী ভেঙে রংপুর হয়েছে, বুঝছেন? 71 সালে বিভাগ ছিল 4টা, বুঝেন না এই ব্যাপারটা? এটা বেসিক ভিউতে আছে জানেন, বেসিক ভিউ 8ম অধ্যায় আছে। বেসিক ভিউ বইটাকে তো আপনার বকা দেওয়া করেন, বেসিক ভিউতে যা আছে অন্যান্য বইতে নাই, কিন্তু অন্যান্য বইতে যা আছে তা বেসিক ভিউতে আছে, বুঝছেন? মানে প্রয়োজনীয় যেগুলো আবার জিনিসটা। ওকে, আসেন এবারে। অনেক আসছেন, 87 জন আমি দেখতে পাচ্ছি। ওকে, 88 জন হয়ে গেছে, তার মধ্যে আমি একজন, আমারটা বাদ দিলে হলো, আমার তো 2টা, আমি দেখি একটা, এখানে একটা, আমি বাদ দিল 86 জন। চিন্তা করছেন, মাত্র 86 জন আমরা ক্লাস করি। দেখেন নাম্বার 3, বায়ুর মধ্যে মৌসুমী বায়ু, উমরসানি বায়ু। মৌসুমী এত সুন্দর একটা মেয়ে উমরসানির বিয়ে করছে, মেজাজটাই খারাপ হয়ে যায়। আমার সবচেয়ে খারাপ লাগছে এটা হলো ঐশ্বরিয়া রাই, তিনি বিয়ে করছেন অভিষেক বচ্চন রে, এটা কোনো মেজাজটা খারাপ হয়ে যায়। আমাদের সময় আমরা যখন মানে স্কুল কলেজে ছিলাম, ঐশ্বরিয়া রাই অন্যরকম ছিল আর কি, সে অভিষেক বচ্চন আর লম্বু। যাক, মৌসুমী বায়ু। এবার আসেন, মৌসুমী বায়ু হলো 2 ধরনের। একটা হলো, আমি একটা কমেন্ট আসছে বড়, আমি একটু দেখে নিই। 1 মাসের মেডিকেল ছুটি নিয়ে পড়া শুরু করে 4 দিন ধরে অসুস্থ হয়নি, পড়া শেষ। আমি এবারে ভেঙে পড়েছি, কি করবো ভাইয়া, প্লিজ একটু উৎসাহ দেন। সমস্যা নাই, হয়ে যাবে মনিরা, মুসফিরাত, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ মামা বলেন। 70 68 দিয়েন, 68। হ্যাঁ, ওকে। এবারে মৌসুমী বায়ু হলো 2 ধরনের। একটা হলো আপনার আরব সাগরীয় মৌসুমী বায়ু, আর একটা হলো বঙ্গোপসাগরীয়। এই বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ুটা এই জায়গাটা, এটা তো বে অফ বেঙ্গল, এটা তো ইন্ডিয়া, এটা তো বাংলাদেশ, এই জায়গাটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, মিয়ানমার, এইখানটা, ব্যাপারটা বুঝছেন? এখানে কিন্তু আবার বঙ্গোপসাগর যে বলে না, এই শ্রীলঙ্কা, ইন্ডিয়া, থাইল্যান্ড, এদিকে যাবে না, শুধুমাত্র একটুক এই জায়গাটা হলো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম এবং মিয়ানমার। আর আরব সাগরীয় হলো এইটা, এই যে এখানে তো আরব সি,
আর এখানে হলো হানাদার বাহিনী, মানে হানাদার বাহিনী মানে করাচি, পাকিস্তান। পাকিস্তান দেখতে ইচ্ছা করে না আমার। এই জায়গাটা হলো আরব সাগরীয় মৌসুমী বায়ু, এখানটা এবং এখানটা, অর্থাৎ ভারতের পশ্চিমাঞ্চল এবং পাকিস্তান। ক্লিয়ার? আরব সাগরীয় মৌসুমী বায়ু পাকিস্তান এবং ভারতের পশ্চিমাঞ্চল, আর বঙ্গোপসাগরীয় মৌসুমী বায়ু হলো বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং মিয়ানমার। ক্লিয়ার? নাম্বার 4, স্থলভাগ উত্তপ্ত হলে, ম্যাপটা বুঝেন নাই? আহা, মৌসুমী জলবায়ু বুঝছিলাম না। আজকে সন্ধ্যায় ক্লাস আপনাদের সাথে হবে না, আজকে সন্ধ্যায় ক্লাস হলো রিটেন ব্যাচের সাথে। রিটেন ব্যাচে এই মাসে একদিন পড়াইছি, খ্যাপা খুব। স্থলভাগ উত্তপ্ত হলে স্থলভাগে নিম্নচাপ হয়, আর সমুদ্র অঞ্চল, সমুদ্র কম উত্তপ্ত হয়। কারণ দিনের বেলা উত্তপ্ত বেশি হবে, তো অবশ্যই যেখানে তাপ পড়বে পানিতে পড়ুক আর স্থলভাগ হবে, স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হবে। তাহলে এখানে হলো উচ্চচাপ, উচ্চচাপ। আর বায়ুর ধর্ম কি? বায়ুর ধর্ম হলো উচ্চচাপ থেকে নিম্নচাপে যাবে। মানে ব্যাপারটা এরকমের, চাপ হলো কি, বায়ুর চাপ হলো বায়ুর ওজন। ব্যাপারটা এরকমের যে কি করে বুঝাই আমি, ধরেন এটা, এই যে এটা সমুদ্র, এটা স্থলভাগ। এখন এখানে তাপ পড়ছে, প্রচুর তাপ, উত্তপ্ত হয়ে এখান থেকে হালকা হয়ে, মানে জলীয় বাষ্প সহ হালকা হয়ে বায়ুটা উপরে উঠে চলে গেছে। এখানে বায়ু উপরে চলে গেছে, তো চলে গেলে কি হবে, এখানে একটা ভ্যাকাম তৈরি হবে। তখন এখান থেকে খুব দ্রুত এদিকে বাতাসটা আসবে, অর্থাৎ এই শূন্যস্থানটা পূরণ করার জন্য। এক জায়গায় যখন তাপ দিবে, এখান থেকে জলীয় বাষ্পের পানির বাতাস উড়ে গেলে একটা ফাঁকা তৈরি হয়, ভ্যাকাম। ওই ভ্যাকামটা পূরণ করার জন্য চতুর্দিক থেকে বায়ুটা আসবে, অর্থাৎ উচ্চচাপের আসবে, কিন্তু হালকা বায়ু তো উপরেই থাকবে, উচ্চচাপ বায়ু তো নিচে থাকবে। তাহলে এই জায়গাটা হলো উচ্চচাপ। যখন এখানে সমুদ্রে উচ্চচাপ হবে, তখন এখান থেকে দ্রুত বেগে এই জায়গায় আসবে, অর্থাৎ বায়ুর ধর্ম হলো উচ্চচাপ থেকে নিম্নচাপে যাবে। সো এখানে যখন আসবে, তাহলে সমুদ্র বায়ু কি করে, সমুদ্র বায়ু দিনের বেলায় এটা জলভাগ থেকে স্থলভাগে আসে। এই যে সমুদ্র থেকে স্থলভাগে যে বায়ুটা আসে, এইটাকে বলা হয় সমুদ্র বায়ু, এবং এই ঘটনা ঘটে দিনের বেলা। কোনো কোশ্চেন? এবার দেখেন রাতের বেলা, রাতের বেলা যেটা হবে যে স্থলভাগ বেশি উত্তপ্ত থাকবে না, তাহলে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হবে। তাহলে জলভাগের বায়ু একটু উষ্ণ থাকবে, আর স্থলভাগের চাইতে উষ্ণ থাকবে, এজন্য সমুদ্রে হবে নিম্নচাপ, সমুদ্রে নিম্নচাপ হবে। আর স্থলভাগে বায়ু শীতল থাকবে, এবং এই জন্য স্থলভাগে হবে উচ্চচাপ।
তাহলে আপনার এটা যদি স্থল হয়, এটা যদি সমুদ্র হয়, তাহলে এখানে স্থলভাগে যেহেতু উচ্চচাপ, আর বায়ুর ধর্ম হলো উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, তখন এদিক থেকে এদিকে বায়ুটা প্রবাহিত হবে, তখন তাকে বলা হবে স্থলবায়ু। দ্যাট মিন স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যাবে, আর সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসবে। Am I clear? আরে কোনো কমেন্টই দেখা যায় না, খালি দেখা যায় মাশরুরা খাদিজা ইজ ওয়াচিং, নোটিফিকেশন আসে না। আচ্ছা, ক্লিয়ার। তার মানে আমাদের বায়ুটা শেষ হলো। বায়ুর সামারি বলি, বায়ু হলো 4 প্রকার। নিয়ত বায়ু, তারপরে হলো স্থানীয় বায়ু, তারপর হলো মৌসুমী বায়ু, এরপরে সমুদ্র জলভাগের বায়ু। এর মধ্যে নিয়ত বায়ু যেটা নিয়ত বায়ু হলো যেটা মানে নিয়মিত যে প্রবাহিত হয় সেটা। নিয়ত বায়ু হলো 4 প্রকার। একটা হলো ওয়ায়ন বায়ু, আর একটা 3 প্রকার। নিয়ত বায়ু 3 প্রকার, বায়ু 4, নিয়ত বায়ু 3। একটা ওয়ায়ন বায়ু বা বাণিজ্য বায়ু, যেটা মানে নিরক্ষীয় অঞ্চলে হয়। আর একটা হলো পশ্চিমা বায়ু অথবা হলো মানে পশ্চিমা বায়ু অথবা হলো পরিবর্তক বায়ু। এটা হলো উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিমে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিমে বেঁকে যায়, উত্তর পশ্চিমে প্রবাহিত হয়। আর এই পশ্চিম বায়ুটা উত্তর গোলার্ধে যে বায়ুটা থাকে, কারণ এটা স্থলভাগ থাকার কারণে ধীর গতিতে যায়, আর দক্ষিণ পশ্চিমে এটা হলো জলভাগ, তাই এটা দ্রুত গতিতে যায়। পরে এটা 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে ভারত মহাসাগরীয় অঞ্চলে এই জায়গাটাকে বলা হয় তখন গর্জনশীল 40। প্রচুর ঝড় বৃষ্টি, এখানে জাহাজ চলাচল করতে পারে না, এখানে কিন্তু বিমানও চলাচল করতে পারে না। আপনারা দেখছিলেন একবার মালয়েশিয়ার একটা বিমান হারাইছিল, MS-370 2014-এ। তখন কিন্তু ওই MS-370-কে খুঁজতে বেরোছিল অস্ট্রেলিয়া, এবং অস্ট্রেলিয়ার জাহাজ মানে যুদ্ধ জাহাজ খুঁজতে গিয়ে তারা ওই গর্জনশীল 40-এর মধ্যে পড়ে যায়। পরে তাদের হেল্প করে, পরে মার্কিন নৌবহর গিয়ে তাদেরকে উদ্ধার করে, মানে নিজেরা গেছে খুঁজতে। আরো ইন্টারেস্টিং একটা বিষয় ছিল কি জানেন, ইন্টারেস্টিং বিষয় ছিল এটা তো বাংলাদেশ আর এটা তো মালয়েশিয়া। এই যে মালয় উপদ্বীপ না, এটা এই যে মালয়েশিয়া তো 2 ভাগে বিভক্ত, মনে আছে দেখাইছিলাম, এটা সারাওয়াক আর এটা মালয়। তো এটা বেসিক্যালি মানে বেইজিং থেকে আসতেছিল, এটা ভুলে এখানে চলে গেছে। এই যে হলো ভারত মহাসাগর, এই গর্জনশীল 40। তো খুঁজতে বেরোছে 40টি দেশ। বাংলাদেশ হলো বঙ্গোপসাগরে খুঁজবে। বাংলাদেশ খুঁজতে গিয়েছে মানে সকালে বের হয়ে বিকালে গিয়ে বলছে যে এখানে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি চিন্তা করেন, বাংলাদেশের যুদ্ধ জাহাজের গতিবেগ হলো 23 নটিক্যাল মাইল। আমি যে হাসছি ভাই, 23 নটিক্যাল মাইল। বিএনএস পদ্মা, বিএনএস সুরমা, হ্যাঁ, এটা হচ্ছে মাত্র 23 নটিক্যাল মাইল। 23 নটিক্যাল মাইল গতিবেগে তারা গেছে। এখন যদি তারা এই পর্যন্ত আসে, 22,12,000 এলাকা, এই পর্যন্ত যদি তারা আসে, আইসা যদি ওই পর্যন্ত যায়, এই যাইতে এবং আসতে যে পরিমাণ ফুয়েল লাগবে, সেই ফুয়েল তো এই যুদ্ধ জাহাজে নিলে ওটা তো ডুইবা যাবে, ওটা যাবে ডুইবা ফুয়েল নিলেই। জাহাজ তো অনেক ছোট। বিএনএস পদ্মা, আপনারা সেন্ট মার্টিন গেলে দেখছেন যে নৌবাহিনী জাহাজ ঘুরে, বিএনএস পদ্মা, বিএনএস সুরমা, হ্যাঁ, খুলনাতেও থাকে, ইস্যুতেও থাকে, সেন্ট মার্টিনও থাকে। আমি সেন্ট মার্টিন দেখছি, এইবার গেছিলাম, এইবার দেখছি। সো হুদাই তারা মনে করেন এই পর্যন্ত আইসা আবার চলে গেছে, তো খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব একটা ভূমিকা রাখছে। সো বাংলাদেশের যুদ্ধ জাহাজের গতিবেগ হলো 23 নটিক্যাল মাইল। তাহলে মালয়েশিয়া 2 ভাগে বিভক্ত, একটা মালয় আর একটা সারাওয়াক। 40 দেশ খুঁজতে পেরেছিল MS-370-কে ভারত মহাসাগরের সেই 40 থেকে 47 দক্ষিণ অক্ষাংশ।
দেখেন এবারে দেখি বায়ুর আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা বলতে বোঝা যায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় বায়ুর আর্দ্রতা। এই আর্দ্রতা মাপা হয় কিন্তু হাইগ্রোমিটার দিয়ে, হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার দিয়ে মাপা হয়। নতুন বইতে, নতুন বেসিক বইতে কিন্তু এই বিভিন্ন মিটার অ্যাড করা হয়েছে, কারণ দুইবার এটা পরীক্ষা আসছে, 40 এবং 41 আসছে। এটা ইন্টারমিডিয়েট বই থেকে নেওয়া হয়েছে। সো এই বায়ুর আর্দ্রতার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট, একটা হলো বাষ্পীভবন আর একটা হলো ঘনীভবন। একটা বাষ্পীভবন, একটা হলো ঘনীভবন। বাষ্পীভবন যেটাকে বলা হয় এভাপোরেশন, বাষ্পীভবনকে ইংরেজিতে বলা হয় এভাপোরেশন, এভাপোরেশন। আর ঘনীভবনকে যেটাকে ইংলিশে বলা হয় কনডেনসেশন, কনডেনসেশন, ঘনীভবন। বাষ্পীভবন হলো মানে বাষ্পীভবনটা হলো যে বায়ুতে অর্থাৎ উষ্ণতার ফলে জলরাশি থেকে বাষ্পের উপস্থিতি। বাষ্পীভবন মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু ঘনীভবন হলো জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে, জলীয় বাষ্পের পরিমাণ, আজকে 10 তারিখ, 10 তারিখ হয় কেমন আজকে, আজকে 10 তারিখ, 18 দিন আছে না? আগামীকালকে যদি আমরা পরিবেশ পড়ি, পরশুদিন যদি সংস্থা পড়ি, হয়ে যাবে ইনশাআল্লাহ। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তখন বায়ু জলীয় বাষ্প ধারণ করতে না পেরে জলীয় বাষ্পের পরিমাণ ধারণ করতে না পারে জলীয় বাষ্পকে পানিতে পরিণত করে। অর্থাৎ ও তো এমনি আর্দ্রতা বেশি, ওর জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তখন ও কিন্তু কি করতে পারে না, ও আর নতুন করে আর কেউ নিতে পারে না, তখন ওগুলোকে পানিতে রূপান্তরিত হয়ে যায়। যখন পানিতে রূপান্তর হয়ে যায় তখন অনেকগুলো বিষয় ঘটে, এর ফলে বেশ কয়েকটা বিষয় ঘটবে। এর ফলে কি ঘটবে? শিশির হবে, শিশির হবে, কুয়াশা হবে, তারপরে হলো শিশির, কুয়াশা, তারপরে হলো তুষার হবে, তুষার, তারপরে হলো তুষার, শিশির, কুয়াশা, তুষার, তুহিন, বাড়িপাত বা বৃষ্টিপাত হবে। শিশির, কুয়াশা, তুষার, তুহিন, শিশির, কুয়াশা, তুষার, তুহিন।
আরেকটা আছে তো ভুলে গেলাম। ও আচ্ছা, আরেকটা হলো তুষারপাত, একই কথা। তুষার, তুহিন, বাড়িপাত, শিশির, কুয়াশা। এখন এই কয়েকটার মধ্যে একটু পার্থক্য দেখি। শিশির কোনটা, তুষার কোনটা, কুয়াশা কোনটা? শিশির, শিশির যেটাকে বলা হয় ডিউ, আর কুয়াশা, কুয়াশাকে যেটাকে বলা হয় ফগ। তুষার যেটাকে বলা হয় স্নো। তুহিন, তুহিনকে বলা হয় ফ্রোস্ট। আর বাড়িপাতকে বলা হয় রেইনফল। শিশির ডিউ, কুয়াশা ফগ, তুষার স্নো, তুহিন ফ্রোস্ট, বাড়িপাত এটা হলো রেইনফল। শিশির এটা রাতে, রাতে বায়ু শীতল হলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। রাতে বায়ু শীতল হলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, ধারণ ক্ষমতা কমে যায়, এবং এর ফলে শিশির হয়। শিশির হলো পানি, জাস্ট পানিতে রূপান্তর করে। একটু আগে যেটা বললাম ঘনীভবনের কথা, যখন বেশি জলীয় বাষ্প থাকে তখন ওয়ার শীতল হয়ে গেলে ওয়ার কোনো মানে জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তখন সেটা পানিতে রূপান্তর হয়ে যায়। এবং শিশিরটা হলো জাস্ট পানির ফোঁটা পড়বে সেটা। আর কুয়াশা হলো যে শিশিরের চাইতে একটু কম, অর্থাৎ যখন বায়ুতে ধূলিকণা থাকে তখন কিন্তু তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেশি থাকে। তখন ওই ধূলিকণা, বায়ুতে ধূলিকণা, যদি কোনো অপশনে দেখেন যে ধূলিকণা আছে, এই ধূলিকণার সাথে যেটা লেগে থাকবে সেটা হবে কুয়াশা। ধূলিকণার সাথে জলীয় বাষ্প, ধূলিকণার সাথে জলীয় বাষ্প, এটা হলো কুয়াশা। আর তুষার হলো বৃষ্টির কঠিন রূপ, বৃষ্টির কঠিন রূপ, এটা হলো তুষার বা স্নো। তবে তুষারপাত যেটা, তুষারপাত মানে এই তুষারটা হলো মানে কঠিন রূপ, এবং এখানে আপনি দূর থেকে ফোঁটাগুলো দেখতে পাবেন যে কোন ফোঁটাটা পড়ছে, মানে এই তুষারটা জাস্ট দেখা যাবে। আর তুষারপাত যেটা, এটা মানে এই প্যাজের মতো থাকবে একটা, এটা হলো পেঁজা তুলার ন্যায়। তুষারপাতটা এটা তুলার ন্যায় থাকে, যেটা দেখেন তুষার সাদা সাদা একটা কিছু পড়ে, মানে দেখেন যে কাপড় কেটে ফেললে যেরকম পড়ে সেটা মানে তুলার মতো পড়ে, এটা হলো তুষারপাত। আর বৃষ্টির কঠিন রূপটা হলো তুষার। এবং এখানে সাধারণত সবগুলো মানে তাপমাত্রা কমলেই এটা হবে, তাপমাত্রা কমলে এবং বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে, জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন যে তাপমাত্রা কমলে, এবং এখানে তাপমাত্রা শর্তটা হলো তাপমাত্রা কম থাকবে, জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তখন এটা ঘটবে। এবং এগুলো কিন্তু আপনি নিজেই বুঝতেছেন যে এটা একটা এক্সেপশন বিষয়। তুহিন যেটা, তুহিনটা হলো তুষারের প্রাথমিক রূপ, তুষারের প্রাথমিক রূপ হলো তুহিন। আর বাড়িপাত তো হলো বৃষ্টিপাত, এটা আমরা দেখতে পাই বৃষ্টিপাত। এবং এই সবগুলোর জন্যই মাধ্যাকর্ষণ শক্তিটা, মাধ্যাকর্ষণ শক্তি ফ্যাক্ট, বৃষ্টি যে হয় সেটা মাধ্যাকর্ষণ শক্তির কারণে। তুষার বা তুষারপাত হয় মাধ্যাকর্ষণ শক্তির ফলে। অর্থাৎ ধূলিকণার উপস্থিতিতে যদি জলীয় বাষ্পটা ছোট ছোট এমনভাবে থাকে সেটাকে বলা হবে কুয়াশা। আর রাতে শীতলে পানিতে রূপান্তর হলে সেটা হবে শিশির। বৃষ্টির কঠিন রূপটা হবে তুষার। আর তুষারের প্রাথমিক যে বিষয় সেটা হবে তুহিন।
আর তুষারপাত বলা হবে যখন সেটা কঠিন না হয় হালকা হবে, তখন তাকে হবে তুষারপাত, আর যখন কঠিন হবে তখন হবে তুষার। অর্থাৎ স্নো এবং স্নোফল দুইটা কিন্তু ভিন্ন জিনিস। স্নো এবং স্নোফল দুইটা ভিন্ন জিনিস। তুহিন হলো বৃষ্টি মানে তুষারের প্রাথমিক রূপ তুহিন, এবং এটা হলো সবগুলোই এখানে যেগুলো হয় এই থেকে এই পর্যন্ত যখন হিমাঙ্কের নিচে থাকে তাপমাত্রা, হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকতে হবে। আর তুহিন যেটা হিমাঙ্কে আসার সাথে সাথে, হিমাঙ্কে আসার সাথে সাথে, হিমাঙ্কে আসার সাথে সাথে তুহিন হয়। আর হিমাঙ্কের নিচে তাপমাত্রা হয়। হিমাঙ্কের নিচে আসলে তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে আসবে তখন শিশির কুয়াশা তুষার হবে। আর যখন হিমাঙ্কে আসার সাথে সাথে তখন হবে তুহিন। আর তুহিন হলো তুষারের প্রাথমিক রূপ। বারিপাত হলো বৃষ্টিপাত। তাহলে তাপমাত্রা কমতে হবে এবং হিমাঙ্কের নিচে আসতে হবে, জলীয় বাষ্পের পরিমাণ আবার বাড়বে। জলীয় বাষ্প থাকবে বায়ুতে, অর্থাৎ জলীয় বাষ্প থাকবে এবং তাপমাত্রা কমে যাবে। হিমাঙ্কের নিচে আসলে শিশির কুয়াশা তুষার হবে, আর হিমাঙ্কে আসার সাথে সাথে যেটা সেটা হলো তুহিন হবে। একটুখানি একটা বিষয় আমার একটু ভুল হয়েছে। তাপমাত্রা যেটা মানে শিশির, একটু একটু কারেকশন করেন, শিশির এবং কুয়াশা এই দুইটা তাপমাত্রা কমতে হবে। তাপমাত্রা কমবে, জলীয় বাষ্প থাকবে থাকবে। আর স্নোফল যেটা তুষারপাত, এটা হিমাঙ্কের নিচে আসতে হবে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকবে। আর যেটা তুহিন হিমাঙ্কে আসার সাথে সাথে হবে, হিমাঙ্কে আসার সাথে সাথে। এখানে হিমাঙ্কের সম্পর্ক নাই শিশির কুয়াশা, তাপমাত্রা কমতে হবে, বাট হিমাঙ্কের কথাটা উল্লেখ নাই। এবারে ভূমিরূপের কথা বলতে পারি। ভূমিরূপ মহাদেশীয় ভূমিরূপ, সমুদ্র তলদেশের ভূমিরূপ, স্পিডটাই থাকে না, সবাই বেশি থাকলে আমার একটা স্পিড থাকে। সমুদ্র তলদেশে তলদেশের ভূমিরূপ ও প্রাকৃতিক সম্পদ। সমুদ্র তলদেশের ভূমিরূপ এবং প্রাকৃতিক সম্পদ। আঁকেন তো আমার মতো।
বইতেও আছে, বই দেখে আঁকতে পারেন বা নিজে নিজে আঁকেন। ভূমিরূপ হলো বেসিক্যালি পাঁচটা ভূমিরূপ, তারপরেও সবগুলোই দেখতে হবে। মহিষোপান, ওখানে দেখার দরকার নেই, ওখানে লেখার দরকার নেই, আমি এখানে নাম্বার নিচে লিখলেই তো হবে। এটা হলো স্থলভাগ মানে উপকূল। স্থলভাগ, এইটা হলো মহিষোপান। 1 নম্বর মহিষোপান। মহিষোপানকে ইংলিশে বলা হয় কন্টিনেন্টাল শেলফ। এটার সর্বোচ্চ গভীরতা 150 মিটার। এর বেশি হলে কিন্তু আর মহিষোপান হবে না। মহিষোপান মানে কিন্তু অগভীর সমুদ্র। এর প্রশস্ততা 70 কিলোমিটার, অর্থাৎ মহিষোপান হলো 150 মিটার হলো গভীর, 70 কিলোমিটার হলো প্রশস্ত। 70 কিলোমিটার প্রশস্ত। এখানে প্রশস্ত বলতে যে মানে এরকম বুঝিয়েছে, আপনি যখন বঙ্গোপসাগরে যাবেন তার প্রশস্ততা 70 কিলোমিটার মিনিমাম হতে হবে। আর এটার কৌণিক দূরত্ব কিন্তু 1 ডিগ্রি। 1 ডিগ্রি কৌণিক দূরত্ব। এই কৌণিক দূরত্ব 1 ডিগ্রি মানে হলো এটা 1 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম ঢালু হবে। এই যে 1 ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালু হবে। সো এটা হলো মহিষোপান। আর মহিষোপান সবচাইতে বেশি যেটা, সেটা হলো উত্তর পশ্চিমে ইউরোপের সমভূমি, মানে ইউরোপের মহিষোপান, অর্থাৎ ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম ভাগ থেকে ওখানে মহিষোপান সবচেয়ে বেশি। এবং সেটা মানে সেটা হচ্ছে 1227 কিলোমিটার, 87 কিলোমিটার। অর্থাৎ সবচেয়ে বড় মহিষোপান যেটা, সেটা হলো ইউরোপে 1287 কিলোমিটার। আর আমাদের তো মহিষোপান হলো 354। আমাদের 354 কিলোমিটার হলো 54 নটিক্যাল মাইল, দুঃখিত, নটিক্যাল মাইল। 354 নটিক্যাল মাইল, এটা হলো আমাদের সবচেয়ে মানে আমাদের মহিষোপান। আর সবচেয়ে বড় মহিষোপান হলো ইউরোপে, পশ্চিম ইউরোপ, উত্তর পশ্চিম ইউরোপ, যেটা 1287 কিলোমিটার হিসাব করছে ওরা। তো নটিক্যাল মাইল নিলে 1.853 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবেন। আর এটা হলো মহিঢাল, 2 নম্বর। এইটা হলো মহিঢাল। আর মহিঢালকে বলা হয় কন্টিনেন্টাল স্লোপ। কন্টিনেন্টাল স্লোপ বলা হয়, কন্টিনেন্টাল স্লোপ। আর মহিঢাল আবার কখন হবে? এই মহিঢাল হলো 200 থেকে 3000 কিলোমিটার, 3000 কিলোমিটার গভীর। 3000 এর বেশি হলে আবার সেটা আবার তাহলে 200 থেকে 3000 কিলোমিটার। এবং এর প্রশস্ততা হলো 16 থেকে 32 কিলোমিটার। 16 থেকে এটা মিটার 200 থেকে 3000 মিটার। 3000 মিটার মানে 30 কিলোমিটার। 200 থেকে 3000 মিটার। আর 16 থেকে 32 কিলোমিটার হলো প্রশস্ততা। মহিঢালের প্রশস্ততা 16 থেকে 32 কিলোমিটার। আর এটা সাধারণত অপ্রশস্ত হয় এবং বন্ধুর প্রকৃতির হয়। মহিঢালটা হলো এখান থেকে খাড়া ঢাল থাকবে, আসলে এখানে আমার আঁকা হয় নাই। এই যে এইটা হলো মহিঢাল।
অর্থাৎ মহিষপানটা হলো একেবারে এরকম করে আস্তে আস্তে ঢালো, আর মহিডালটা হলো খাড়া ঢালো। সাধারণত এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় এবং এটা খাড়া ঢালু থাকে। তখন এটা হলো গভীর গভীর, মানে মহিডালের মূল কথা হলো গভীর সমুদ্র, আর মহিষপানের কথা হলো যে অগভীর সমুদ্র। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দেখি, এইটা হলো সমুদ্রের অর্থাৎ গভীর সমুদ্রের সমভূমি, ডিপ সি ল্যান্ড প্লেন। এটা হলো গভীর সমুদ্রের সমভূমি। গভীর সমুদ্রের সমভূমি হলো এইটা, এটা হলো নাম্বার 3। এবং গভীর সমুদ্রের সমভূমি এটাকে ইংলিশে বলা হয় যে ডিপ সি প্লেন, ডিপ সি প্লেনস। এইটা কিন্তু 5000 মিটার, 5000 মিটার, অর্থাৎ এর গভীরতা হবে 5 কিলোমিটার। 1000 মিটারে 1 কিলোমিটার, তার মানে 5000 মিটার মানে 5 কিলোমিটার। আর সর্বোচ্চ 3 কিলোমিটার পর্যন্ত কিন্তু মহিডাল হয়। 3 কিলোমিটার মানে 3000 মিটার। এইটা হলো গভীর সমুদ্র খাত, গভীর সমুদ্র খাত। এই গভীর সমুদ্র খাতকে ইংলিশে বলা হয় ওশানিক ট্রেন্স, ওশানিক ট্রেন্স, TRENCS, ওশানিক ট্রেন্স। গভীর সমুদ্র খাত। এবং এইটা অবশ্যই কমপক্ষে যদি হয়, এটা 5 কিলোমিটারের চাইতে বেশি হবে গভীর, 5 কিলোমিটারের চেয়ে বেশি গভীর। এবং সবচেয়ে গভীর যেটা মারিয়ানা ট্রেন্স, প্রশান্ত মহাসাগরে মার্শাল দ্বীপপুঞ্জের কাছে। মারিয়ানা ট্রেন্স কিন্তু মার্শাল দ্বীপপুঞ্জের কাছে, ফিলিপাইন থেকে খুবই কাছে। নিরক্ষরেখা বরাবর গেলেই 10 ডিগ্রি বরাবর গেলেই দেখা যায় যে ফিলিপাইনের একটু নিচে এবং ইন্দোনেশিয়া থেকে একটু উপরে ডানে ওটা হলো প্রশান্ত মহাসাগর, মানে মার্শাল দ্বীপপুঞ্জ। সে মার্শাল দ্বীপপুঞ্জই হলো মারিয়ানা ট্রেন্স। এর গভীরতা কিন্তু 10,000 মিটারের বেশি। তাহলে 10,000 মিটার হলো মারিয়ানা ট্রেন্স, অর্থাৎ 5000 মিটারের চাইতে এখানে দেখছেন না, এটা হলো 5000 মিটার। তার মানে এখান থেকে গভীর হলেই সেটা হবে গভীর সমুদ্র খাত। আর এই যে এটা হলো সমুদ্র খাত, এটা হলো জাস্ট সমুদ্র খাত। এটা সমুদ্র খাত। আর এই যে এইটা হলো শৈলশিরা, শৈলশিরা। নিমজ্জিত শৈলশিরা এই অগ্নুৎপাতের কারণে সাধারণত সৃষ্টি হয়। এই যে এটা দেখছেন, এটা হলো দ্বীপ, আইল্যান্ড। আবার এটা আবার মহাদেশ, মানে এখান থেকে আবার দেখালো যে এখান থেকে আবার মহাদেশ। এই যে মহিষপান, এই যে মহিঢাল, এখান থেকে গেলে আবার পাবেন। এটা দ্বীপ, শৈলশিরা, সমুদ্র খাত, গভীর সমুদ্র খাত, সমভূমি, মহিঢাল, মহিষপান, স্থলভাগ। এটা সমুদ্র তলদেশের ভূমিরূপ। এখানে যে বিষয়গুলো মনে রাখতে হয়, সাধারণত যে শৈলশিরা সবচেয়ে বেশি আছে আটলান্টিক মহাসাগরে। এটা আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি। তাহলে ভূমিরূপের মধ্যে 5টা, এইটা একটা 4 নম্বর, এটা হলো 5 নম্বর। দ্বীপ কিন্তু সমুদ্র তলদেশের ভূমিরূপের মধ্যে এখানে শ্রেণী বিভাগের মধ্যে তারা করে না। শ্রেণী বিভাগ করছে 5টা: মহিষপান, মহিঢাল, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত আর সমুদ্র খাত। শৈলশিরা যে নিমজ্জিত শৈলশিরা, মহিষপান, মহিঢাল, আচ্ছা, সমুদ্র খাত, গভীর সমুদ্র খাত, হ্যাঁ, এই 5টাই। শৈলশিরা আছে, সমুদ্র খাত আছে, গভীর সমুদ্র খাত আছে, 1 2 না, সমুদ্র খাতটা নাই, এটা 4 নম্বর হবে না। এইটা 4, এটা 5। সমুদ্র খাত বুঝাইলো যে এটা একটা সমুদ্র খাত আছে, যে কম গভীর সমুদ্র খাত কিন্তু গভীর সমুদ্র খাত।
অর্থাৎ 5টা ভাগ করছে, মহিষপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত, আর একটা হলো শৈলশিরা, নিমজ্জিত শৈলশিরা। এই 5টা ভাগে ভাগ করছে, কিন্তু সমুদ্রের দ্বীপও আছে, আবার সমুদ্র খাতও আছে। ওশানিক ট্রেন্স। তবে মনে রাখবেন, যেটা রাখবেন সেটা হলো 5 কিলোমিটারের গভীর হলে সমুদ্র খাত হবে। 5 কিলোমিটারের পরে যদি গভীর থাকে এই ভূমি থেকে, এই 5 কিলোমিটার এটা এই গভীর থাকলে এটা সমুদ্র খাত, আর তার চেয়ে বেশি থাকলে সেটা গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্র খাত সেটা 8,000 কিলোমিটার, 8,000 মিটার আছে, 10,000 মিটার আছে। সবচেয়ে বড় যেটা সেটা হলো মারিয়ানা ট্রেন্স, এটার গভীরতা হলো 10,870 মিটার। 10,870 মিটার। ক্লিয়ার? দেখেন সমুদ্র স্রোত আছে, সমুদ্র স্রোত আপনি মুখস্থ করে ফেলবেন। বৈশ্বিক উষ্ণতা আছে, বৈশ্বিক উষ্ণতার জন্য একটা সম্মেলন হয়েছিল, সেটা হলো কোপেনহেগেন সম্মেলন, 2009 সালে হয়েছিল, COP15 যেটা। আপনার 4টা কপ আছে, কালকের ক্লাসে বলবো ইনশাল্লাহ। কপ সম্পর্কে পড়বো, কপের জন্য 4টা কপ ইম্পর্টেন্ট। 4টা কপের মধ্যে একটা হলো COP1, একটা COP15, একটা COP21, একটা 26। এই COP21 যেটা, এটা হয়েছে 2015 সালে, আর COP15 সাল যেটা সেটা হয়েছে 2009 সালে। এই 3টা কপ। আর 26 যেটা হবে, এই 4টা কপ পড়লে সাধারণত কপ থেকে কমন পড়ে। আর COP21 গুরুত্বপূর্ণ হলো প্যারিস জলবায়ু চুক্তির কারণে, যাকে এটা পরিবেশের মধ্যে আমরা পড়ব। আর এখানে আপনার বেসিক ভিউ যদি দেখেন, নতুন বেসিক ভিউ 420 পৃষ্ঠা, পুরাতন বেসিক ভিউ তো ওই রকমেরই। আল্লাহ, আপনারা কোশ্চেন করতেছেন? দেখেন এখানে সব মুখস্থের বিষয়। বায়ু দূষণ কেন হয় মুখস্থের বিষয়। ওই বাসনটা মনে হয় একটু কম বুঝতে পারেন। ওই বাসনটা হলো, একটা আছে যে ফোর্সড মাইগ্রেশন, একটা হলো ভলান্টারি মাইগ্রেশন। ফোর্সড এবং ভলান্টারি মাইগ্রেশন দুইটা, একটা হলো পুল ফ্যাক্টরস আর একটা হলো পুশ ফ্যাক্টরস। আমি একটু এটা মুছে ফেলি, এই কই 1 মিনিট, পড়ে গেছে, একটি শুধু। মহীঢাল কিন্তু 200 থেকে 3,000 মিটার গভীর, মহিষপান হলো 150 মিটার গভীর, আর গভীর সমুদ্রের সমভূমি হলো 5,000 মিটার গভীর, আর 5,000 মিটারের সাথে বেশি হলে খাত, 8,000 মিটারের বেশি হলে গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্র খাত। তবে মারিনা ট্রেন্সের গভীরতা হলো 10,870 মিটার, মার্শাল দ্বীপপুঞ্জের নিকটে। আর নিমজ্জিত শৈলশিরা সাধারণত দ্বীপের কাছাকাছি হয়ে থাকে, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়। সো এখানে এখন একটা বিষয় দেখি, সেটা হলো অভিবাসন। অভিবাসী আর শরণার্থীর মধ্যে পার্থক্য আছে। অভিবাসী আর শরণার্থী, অভিবাসী হলো উন্নত জীবনের জন্য দেশ ত্যাগ, উন্নত জীবনের জন্য দেশ ত্যাগ হলো অভিবাসী, যেটাকে বলা হয় মাইগ্রেশন। আর শরণার্থী হলো জীবন বাঁচাতে দেশ ত্যাগ, জীবন বাঁচাতে দেশ ত্যাগ। এগুলো শরণার্থী, যাকে বলা হয় রিফিউজি বলা হয়। জীবন বাঁচাতে দেশ ত্যাগ রিফিউজি, আর অভিবাসী হলো উন্নত জীবনের জন্য দেশ ত্যাগ, সেটা হলো মাইগ্রেশন। এবং এই অভিবাসী উন্নত জীবনের জন্য হয়ে থাকে। আর এই অভিবাসী হওয়ার ফলে যে বিষয়টা হয়, উন্নত জীবনের জন্য আপনি যখন যাবেন, আপনাকে যখন তার দরকার হবে তখনই কিন্তু আপনাকে নিবে, নয়তো বিদেশে কি আপনি যেতে পারবেন? আপনার মেধাটাকে তারা, আপনার হিউম্যান ক্যাপিটাল যেটা মানব পুঁজি হলো আপনার, যেটা হলো মানব জ্ঞান, এটা কিন্তু কখনো কি করা যায় না, এটা বিচ্ছেদ করা যায় না। সেক্ষেত্রে কি কোশ্চেন আছে না, ওটা আগের কথা বলছে, এগুলো না। তো অভিবাসী যেটা, একটা হলো কেন হয়, একটা হলো পুল ফ্যাক্টরস, আর একটা হলো পুশ ফ্যাক্টরস। এই
পুশ ফ্যাক্টরস আর পুল ফ্যাক্টরস। এই পুশ পুল ফ্যাক্টরসটা হলো সে এমন কিছু লোভনীয় অফার দেয়, লোভনীয় অফার অথবা এমন কিছু মানে সে মানে এমন কিছু মানে আপনার যেটাকে বলা হয় প্রকাশ করে, অর্থাৎ তার যে উন্নত জীবন, এই উন্নত জীবনের আকর্ষণ, এই আকর্ষণের কারণে আপনি এখানে থাকতে চান না। আপনি কানাডা যেতে চান কেন? কারণ আপনি ওখানে ধুলাবালি নাই। আপনি মেলবোর্ন অস্ট্রেলিয়া কেন যাবেন? নির্মল বায়ু। ওখানে আপনার ধুলাবালি, একটা শার্ট আপনি 1 মাস পরতে পারেন, কিন্তু আপনি এখানে সকালে পরলে বিকালে শার্টটা ধোয়া লাগে, প্রচুর ধুলাবালি এখানে। এবং সেই জন্য যে যাবেন এটাকে পুল ফ্যাক্টরস বলে। পুল ফ্যাক্টরস মানে সে আপনাকে টেনে নিবে, সে আপনাকে বেশি বেতন দিবে, বেশি খাওয়া দাওয়া দিবে। আর পুশ ফ্যাক্টরস হলো যে আপনার এখান থেকে, পুশ ফ্যাক্টরস হলো আপনার এখানে অনেক সমস্যা, আপনি পুশ ফ্যাক্টরস হলো আপনাকে ঠেলে দিবে। বাংলাদেশে অর্থনৈতিক মন্দা, ধরেন আল্লাহ দেন, আমি শব্দটা বের করছি, আল্লাহ তুমি মাফ করো। বাংলাদেশ ইজ ইন বিগ ক্রাইসিস, ডু নো? বাংলাদেশে কিন্তু এখন ইনফ্লেশন কিন্তু বাড়তেছে, যেটা আমি আশঙ্কা করেছিলাম গত 1 বছর আগে। 1 বছর আগে আমি কোনো ক্লাসেই বলছিলাম, হয়তো আপনাদের ক্লাসেও হয়তো কয়েক মাস আগে বলতে পারি, যে বাংলাদেশ কিন্তু ইজ ইন বিগ ক্রাইসিস এবং বিগ ট্রাবলের মধ্যে আছে। বিগ ট্রাবলের মধ্যে আছে এটা কারণটা হলো যে আপনার মানুষ এখন তার টাকাটা, অলস টাকাটা ঘরে রাখতেছে। সে কিন্তু মানে পলিসির কারণে, মনিটারি পলিসির কারণে মানুষ কিন্তু টাকাটা এখন ব্যাংকে রাখতেছে না। ব্যাংকে রাখলেই তাকে ট্যাক্স দিতে হচ্ছে, ব্যাংকে রাখলেই ওটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনার এত টাকা আছে। এখন তারা ওখানে না রেখে এটা নিজে অলস টাকা ঘরে রাখতেছে, কারণ তার সে অফারটা নাই। কারণ আপনি ওখানে 9-6 আগে যে সুদও কমাই ফেলেছেন, সুদ কমাই ফেলে তো আপনি ওখানে বিনিয়োগ করবেন না। এর একটা রং স্ট্র্যাটেজি বা একটা কনস্পিরেসি হলো, যখন আপনার ব্যাংক প্রচুর আপনাকে দিবে না, অফার দিবে না, তখন কিন্তু আপনি যে বিষয়টা করবেন সেটা হলো যে আপনি টাকাটা তখন অন্য জায়গায় ইনভেস্ট করবেন। সঞ্চয়পত্রের টাকা কমে গেছে, ব্যাংকে সঞ্চয়পত্র আর ব্যাংকে টাকার মধ্যে পার্থক্যটা তো বুঝেন। যারা না বুঝেন আমি সংক্ষেপে বুঝাই। সঞ্চয়পত্র হলো আপনার কাছ থেকে গভর্নমেন্ট সঞ্চয়পত্র একটা দিবে, তার কাছ থেকে তার বিনিময়ে আপনার কাছে টাকাটা নিয়ে যাবে। এর মাধ্যমে দুটি কাজ করা হয়। একটা হলো বাজারে যখন প্রচুর পরিমাণে টাকা বেড়ে যায়, টাকা যখন বাজারে বেশি থাকে তখন টাকার মূল্যটা কমে যায়। টাকার মূল্য কমে গেলে দ্রব্যমূল্য বেড়ে যায়। এই জন্য টাকা যাতে বাজারে টাকা যেন কম থাকে, সেজন্য সে কি করে, একটা সঞ্চয়পত্র দিয়ে টাকাটা সরকার নিয়ে নেয়। বাজারে একটা স্কারসিটি তৈরি করে যে টাকা বাজারে কম, বাজারে যখন টাকা কম থাকবে তখন টাকার মূল্য থাকবে। মূল্য থাকলে তখন কি হবে, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে। দ্রব্যমূল্য দেখা যাবে যে সবার কাছে, সবার পকেটে, মানে ধরেন আপনার কাছে 500 টাকা আছে, আমার কাছে 500 টাকা আছে, রিক্সাওয়ালার, আপনি রিক্সা যাবেন এখান থেকে নিউ মার্কেট, তার পকেটেও 500 টাকা আছে, তখন কিন্তু রিক্সা ভাড়ার 500 টাকা হবে না, রিক্সা ড্রাইভার অবশ্যই 510 টাকা হবে। যখন সবার কাছে টাকা থাকবে, যদি রিক্সাওয়ালার কাছে টাকা থাকতো 10 টাকা, আপনার পকেটে 30 টাকা, আমার পকেটে 40 টাকা, তাহলে কিন্তু রিক্সা ভাড়া হয়তো 15 টাকা। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা হলো বিষয়। আর সঞ্চয়পত্রের মাধ্যমে দুটি কাজ করা হয়, একটা হলো ইনফ্লেশনকে ব্যালেন্স করা হয়, আর একটা হলো সরকার যখন কোনো ডেভেলপমেন্ট কোনো প্রজেক্ট দাঁড় করায় তখন সে ওখান থেকে আপনার সঞ্চয়পত্র বিক্রি করে টাকাটা ওখানে ইনভেস্ট করে। পদ্মা সেতুতে টাকাটা ইনভেস্ট করবে, পদ্মা সেতুর ফলে যে টাকাটা আসবে সেই টাকাটা একটা অংশ আপনাকে দিবে, লভ্যাংশ দিবে। মেট্রো রেলের উপরে ইনভেস্ট করবে, মেট্রো রেল থেকে যেটা আয় হবে সেখান থেকে আপনাকে একটা টাকা দিবে। এই দুটি কারণে সঞ্চয়পত্র বিক্রি করা হয়। এবং সেই সঞ্চয়পত্রে আপনারা দেখছেন যে সুদ ছিল, সেই সুদের পরিমাণটা বা লাভের পরিমাণটা কমিয়ে দিয়েছে, 10% থেকে এটা কমিয়ে দেওয়া হয়েছে। সো যখন আপনি ব্যাংকে টাকা রাখবেন ওখানে আপনি 6% পাবেন, এখন 4% করে ফেলছে। আপনি যখন সঞ্চয়পত্র বিক্রি করবেন তখন আপনি ওখান থেকে 10% পাওয়ার কথা, আপনি ওখানে 5% পাচ্ছেন। দিন আপনি কি করবেন, আপনার যখন ব্যাংক থাকবে না, আপনার যখন সঞ্চয়পত্র থাকবে না, দিন আপনি অবশ্যই কোথায় যাবেন, পুঁজিবাজারে চলে যাবেন এবং আপনি স্টক এক্সচেঞ্জে যাবেন। এবং এক্সচেঞ্জে আপনি প্রচুর পরিমাণে ইনভেস্ট করবেন, কারণ এখানে আপনি লাভ লস আপনি জানেন না, ইউর ডিসগাইজ অন ইট, এবং আপনি এটা কিন্তু জানেন না যে কি হবে। সো তখন কি করবে, তখন আপনার ওখান থেকে হয়তো একটা কনস্পিরেসি করে হয়তো শেয়ার বাজারকে কোনোভাবে অটোমেটিক্যালি হোক অথবা হলো আর্টিফিশিয়ালি হোক একটা কিছু সমস্যা করে ফেলবে। সো মনিটারি পলিসি ইজ রং ইন বাংলাদেশ। আমি চ্যালেঞ্জ করে বলতে, আমি ইকোনমিক্স কম বুঝি, আমি খুবই কম বুঝি, আমি ইকোনমিক্সে পড়াশোনাও না, আমি যতটুকু বুঝি দিস এ রং স্ট্র্যাটেজি। যেটা এই বিশেষ করে 21-22 অর্থ বছরের মুদ্রানীতি একটা অথর্ব একটা বিষয়। এবং এটা যে কেন তিনি করছেন আই ডোন্ট নো, তিনি কার সাথে আলোচনা করছেন, কোন ইকোনমিস্টের সাথে আলোচনা করছেন, উই নেভার নো, বাট এটা ভালো কিছু হয় নাই, খুব রং একটা স্ট্র্যাটেজি হয়েছে। যাক, আমি কোথায় জেনেছিলাম, প্লিজ
ইনফ্লেশন হিসাব করা হয় কিসের ভিত্তিতে? ওটার মধ্যে দেখা যায় না, এটার মধ্যে একটু দেখা যায়। একজন প্রশ্ন করছেন ইনফ্লেশন হিসাব করা হয় কিসের ভিত্তিতে। ইনফ্লেশন হিসাব করা হয় বেসিক্যালি আপনার টাকার পরিমাণের উপরে, বাজারে কি পরিমাণ টাকা আছে সেই টাকার উপরে ইনফ্লেশনটা হয়। আপনার মোট সম্পদের চাইতে, অর্থাৎ চলতি সম্পদের চাইতে চলতি অর্থ যদি বাজারে বেশি থাকে তখন ইনফ্লেশন হয়। চলতি সম্পদের চাইতে আপনি দেখেন ভিত্তি বছরটা এখনো গ্রহণ করা হয় না, সেই 2005-06 ভিত্তি বছর এখনো চলতেছে। 2015-16 ভিত্তি বছর এখনো আমাদের ইনস্টল করা হচ্ছে না। 10 বছর পর পরে ভিত্তি বছর হয়, আমাদের ভিত্তি বছর খবরই নেই। মেজাজটা খারাপ হয় না, কারণ এখন মানুষ হচ্ছে যে মানে জেনারেল পিপল হলো এটা নিয়ে কনসার্ন না, এগুলো নিয়ে কনসার্ন না। জেনারেল পিপল হলো পেঁয়াজের দাম কমলি হলো, কিন্তু আমাদের যে একটা বিশাল একটা অর্থ আমাদের অলস পড়ে আছে, একটা রিজার্ভ, বড় ধরনের রিজার্ভ পড়ে আছে আমাদের। সবে মাত্র বিআইডিএফ করছে, এটা পরীক্ষা আসতে পারে। বিআইডিএফ খুব গুরুত্বপূর্ণ, বিআইডিএফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এরা খুব সাধুবাদ জানায় যে ভালো একটা কাজ করছে। 15 মার্চ 2021 এই বিআইডিএফ গঠন করা হয়েছে 15 মার্চ 2021। আপনাদের কিন্তু রিসেন্ট ভিউতে আছে অর্থনীতি চ্যাপ্টারে, এবং যদি চালাক কোনো কেউ কোশ্চেন করে থাকে এবছর তাহলে খবর আছে, তাহলে কিন্তু এইসব কোশ্চেন দিবে, এবং তারা মুদ্রানীতি দেবে, সংকুলান অর্থনীতি এটা দিবে। যদি চালাক কেউ থাকে, আমার মতো যদি চালাক থাকতো হয় তাহলে কোশ্চেন খবর করে হলে তো বুঝলেন না। নিজের কথা নিজে বললাম, আপনারা তো এটা নিয়ে আবার অপপ্রচার দিবেন। সো একটা বিষয় যেটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড 15 মার্চ 2021, এটার উদ্দেশ্য হলো রিজার্ভ ব্যয়ের তহবিল। এই বছর গঠন করা হয়েছে রিজার্ভ ব্যয়ের তহবিল। এই তহবিল থেকে প্রথম যেখানে ব্যয় করা হবে, প্রথম ব্যয় সেটা হলো পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেল খনন। রামনাবাদ চ্যানেল খনন ক্লিয়ার? আমরা এখন আসি কোথায় যেন ছিলাম। তাহলে মন্দা হলো, আপনি ধরেন এখানে বেকারত্ব, আপনি ধরেন এখানে আপনার দুর্যোগ, বারবার দুর্যোগ হয়, আপনি ধরেন এখানে প্রচুর অমানবিক বা মানবিক নিরাপত্তা নাই, মানবিক নিরাপত্তাহীনতা। যখন আপনার এই বিষয়গুলো থাকবে তখন কিন্তু আপনাকে অটোমেটিক তারা পুশ করে নিবে, যে বলবে যে হ্যাঁ কাম, তুমি আমার কাছে এখানে এই অবস্থা। অর্থাৎ সে হলো আপনার যেখানে আছেন আপনি এক্সিস্টিং যে আপনি অবস্থায় আছেন তার চাইতে বেশি আপনার সুবিধা যদি থাকে অন্য জায়গায়, তাহলে আপনি অটোমেটিক ওখানে চলে যাবেন, সে পুল করে নিবে যে তুমি কি ঢাকা ইউনিভার্সিটি পড়ো, তুমি আমার একা হারবার্ডে আসো, তোমার মতো তো হারবার্ডে দরকার, তুমি হারবার্ডে পড়ছো, তোমার তো এখন মাইক্রোসফটে জব করা উচিত, তুমি কেন বাংলাদেশে যাবা। এটা হলো পুল ফ্যাক্টরস। আর পুশ ফ্যাক্টরস হলো যে আমার এখানে কিছুই নেই, আমি এখানে ভালোভাবে চলতে পারতেছি না, তখন এটা পুশ ফ্যাক্টরস হবে। তখন ভলান্টারি, এটা হবে ভলান্টারি, এইটাই হলো ভলান্টারি, অর্থাৎ স্বেচ্ছায়। ভলান্টারি মাইগ্রেশন বললে হবে পুল ফ্যাক্টরসের কারণে হয়, আর পুশ ফ্যাক্টরসের কারণে হয় সেটা হলো ফোর্সড মাইগ্রেশন। এটা হলো ফোর্সড মাইগ্রেশন। এখানে আপনাকে থাপড়ায়, আপনি এখানে ধরেন আপনি এখানে থাকলে, বাংলাদেশে থাকলে আপনি আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, ধরেন ঢাকায় থাকলে আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, পটুয়াখালী গেলে আপনি 3 মাস দিয়ে ভাত খাবেন। এই 3 মাস দিয়ে ভাত খাওয়ার জন্য যদি আপনি পটুয়াখালী যান, দেন ইট উইল বি দ্য পুশ ফ্যাক্টরস। একটা প্রশ্ন আসছে, আমি খুবই ধন্যবাদ জানাই, খুব চমৎকার একটা প্রশ্ন আসছিল কোন একটা বিসিএস এ, হয়তো লাস্ট বিসিএস 40তমতে, যে মেধা পাচার, না এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মনে হয়, মেধা পাচার এটা মানে এটা জন্য রোধ করা যায় কিসের আইনের মাধ্যমে? অভিবাসী আইনের মাধ্যমে। অভিবাসীদের কারণেই, মানে অভিবাসী সহজলভ্যতার কারণেই মেধা পাচার হয়ে যাচ্ছে।
আমাদের আপনি দেখছেন ঢাকা ইউনিভার্সিটিতে যারা আছেন, ঢাকা ইউনিভার্সিটি একটা পেজ আছে দেখছেন, মানে একটা গ্রুপ আছে এক্স ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস, সেখানে প্রায় 90,000-এর উপরে মেম্বার্স। তো ওখানে পরিচয় দিচ্ছে, আপনি দেখছেন যারা পরিচয় দিচ্ছে আমি দেখলাম 90-95% আর ফ্রম অ্যাব্রড। বিদেশ থেকে বলতেছে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, আমি এখানে চাকরি, আমি কানাডা আছি, আমি সাউথ ওয়েলসে আছি, আমি ইতালিতে আছি, আমি নেপালসে আছি, সবাই কিন্তু তারা বিদেশে বসে তারা দিচ্ছে। তখন আমি বললাম যে কি পরিমাণ মেধার পাচারটা হয়ে গেছে, যদি এই মেধাবীদের এখানে রাখা যেত সেইটা হবে। আমি এবার একটা নাইমুল ইসলাম খান, তিনি চমৎকার একটা কোয়েশ্চেন করছেন, উনি প্রধানমন্ত্রীকে একটা কোয়েশ্চেন করছেন যে আজকে 50 বছর স্বাধীনতার, বাংলাদেশের 50 বছর, কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় 500 ইউনিভার্সিটির মধ্যে নাই। আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে 50-এর মধ্যে আনার জন্য কোনো পরিকল্পনা আপনার হাতে আছে কিনা? শেখ হাসিনাও খুব দুঃখ প্রকাশ করছেন যে এখানে তো গবেষণা হয় না, আমরা বরাদ্দ দিই, গবেষণা হয় না। এটা হচ্ছে বিষয়। যাক, আসি আমরা বিআইডিএফ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, অবকাঠামোগত বিশেষ তহবিল। এই তহবিলটা রিজার্ভ ব্যয় করার জন্য তৈরি করা হয়েছে এবং এখান থেকে প্রথম ব্যয় করা হবে পায়রা সমুদ্র বন্দরে রামনাবাদ চ্যানেল খনন করার জন্য পটুয়াখালীতে। সো বিআইডিএফ খুব গুরুত্বপূর্ণ। তো অভিবাসী সংক্রান্ত যে চুক্তি, যেটা জিসিএম, এটার জন্য মনে থাকে জিসিএম, গ্লোবাল কম্প্যাক্ট অ্যান্ড মাইগ্রেশন, গ্লোবাল কম্প্যাক্ট সেফ, অর্ডারলি অ্যান্ড লিগাল মাইগ্রেশন। মাইগ্রেশনটা বলছে যে গ্লোবাল কম্প্যাক্ট অন সেফ, অর্ডারলি and legal migration. Global Compact on Safe, Orderly and Legal Migration। এই জিসিএম এর মূল ব্যাপারটা হলো যে এইটা মাইগ্রেশনে বা অভিবাসী সংক্রান্ত সর্বোচ্চ একটা চুক্তি। এই চুক্তির উপস্থাপক, এই উত্থাপনটা করছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 2016-এ। আর সেই প্রস্তাবটাই চুক্তি স্বাক্ষর। এই চুক্তি স্বাক্ষরটা হয়েছে 2018 সালের আপনার অভিবাসী দিবসের দিন। অভিবাসী দিবস কবে? 19 ডিসেম্বর নাকি না 18 ডিসেম্বর? 18 ডিসেম্বর না? অভিবাসী দিবস তো 18 ডিসেম্বর মনে হয়। 18 ডিসেম্বর মারাকেশ, মরক্কোতে। কোশ্চেন আছে কোনো? মারাকেশ, মরক্কো। মারাকেশ একটা শহর মরক্কোর। এটার মোট অনুচ্ছেদ হলো 23টি। সো মাইগ্রেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ চুক্তি। যদি কেউ খুব স্মার্ট হয় পরীক্ষার্থী, মানে প্রশ্নকর্তা, তাহলে অবশ্যই তিনি এই প্রশ্নটা দেওয়া উচিত, কারণ এটার মানে ইনভেন্টর বাংলাদেশ। কালকে বাংলাদেশ না, পরিবেশ পড়াবো, এনভায়রনমেন্ট। 19 ডিসেম্বর অভিবাসী দিবস। 19 ডিসেম্বর না 18 ডিসেম্বর না, মানে সম্মেলনটা হয়েছিল 18 থেকে 19 ডিসেম্বর। আর এটা স্বাক্ষরিত হয়েছে 19 ডিসেম্বর, আমি দুঃখিত, স্বাক্ষরিত 19 ডিসেম্বর। আর অভিবাসী দিবস মানে 18 ডিসেম্বর। 21শে জুন শরণার্থী দিবস, 18 ডিসেম্বর হলো অভিবাসী দিবস। আজকে অবশ্যই এক্সাম হবে। আপনাদের দেখেন বন্যা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল। আমি লাস্ট ক্লাসে পড়াইছি দুর্যোগের মধ্যে 5ম অধ্যায়, আমি বন্যাটা আপনাদেরকে পড়াই দিছি। আপনাদের একটা বিষয় হলো টর্নেডো। হ্যাঁ, টর্নেডো আর সাইক্লোন, এটার মধ্যে একটু পার্থক্য হলো সাইক্লোন উৎপত্তি হয় সাগরে, এবং এটার উৎপত্তির মূল উদ্দেশ্য হলো নিম্নচাপের কারণে স্থলভাগে প্রচুর পরিমাণে তাপ হয়, এর ফলে এখানে কি হয়, ফাঁকা ভ্যাকাম তৈরি হয় বললাম, এবং নিম্নচাপের কারণে সমুদ্র থেকে বায়ুটা দ্রুত আসে, তখন সাইক্লোন হয়। আর টর্নেডোটা হয় উচ্চচাপের কারণে, এবং এটা হয় স্থলভাগে, এর উৎপত্তি স্থল হলো স্থলভাগ।
এবং এটা হলো সমুদ্রে, উৎপত্তি সাগরে, এটার উৎপত্তি হলো স্থলভাগে। জীবনও শুনবেন না যে মেঘনা নদীতে টর্নেডোর আঘাতে এখানে 10টা লঞ্চ ডুবে গেছে, এটা কিন্তু শুনবেন না। শুনবেন না যে টর্নেডোর আঘাতে প্রশান্ত মহাসাগরে একটা জাহাজ ডুবে গেছে, টর্নেডোর আঘাতে হয় না। এটা হয় বেসিক্যালি কিসের কারণে? টর্নেডো হয় সাধারণত স্থলভাগে এবং স্বল্প জায়গায়, 1 কিলোমিটার সর্বোচ্চ স্বল্প জায়গায় হয়ে থাকে। এবং এখানে হলো চতুর্দিক থেকে বায়ুটা আসে এবং হাতির সুরের মতো এরকমের আসে, হু এরকম করে হুম করে নিয়ে যায়। একবার আমি শুনছিলাম যে যুক্তরাষ্ট্রের ওকলাহামায়, সংবাদে বলতেছে যুক্তরাষ্ট্রের ওকলাহামায় 320 কিলোমিটার গতিবেগের একটি টর্নেডো আঘাত হয়েছে। সে টর্নেডোর আঘাতে রাস্তার উপরে থাকা বাস, ট্রাক, লঞ্চ, মানে বাস ট্রাক লঞ্চ না, বাস ট্রাক গাড়ি উড়িয়ে নিয়ে পাশে ধ্বংসস্তূপে ফালাইছে। তার মানে ওখানে যে মানুষ থাকে কি করবে? সেও মানুষ উড়ে যাবে, উড়ে যাচ্ছি। যখন ফালাবো তখন বুঝতে পারবো যে এটা কি জিনিস। অর্থাৎ আপনার টর্নেডো যেটা, সেটা স্থলভাগে হবে, সংক্ষিপ্ত জায়গা হবে, চতুর্দিক থেকে বায়ুটা কেন্দ্রের দিকে আসবে এবং সেখান থেকে এটা উড়ে যাবে এবং ঘুরবে। আর সাইক্লোনটা হবে সাগরের উৎপত্তি এবং এটা গিয়ে আঘাত করবে স্থলভাগে। এবং সাইক্লোনের বায়ুটা কিন্তু সমুদ্র বায়ু, এটা মনে রাখবেন। সাইক্লোনের বায়ু কিন্তু সমুদ্র বায়ু, নট স্থল বায়ু। এবং সাইক্লোনটা হবে বিভিন্ন জায়গায়। আমাদের সাইক্লোনেরই নাম যখন ভারত মহাসাগরীয় অঞ্চলে হয়, আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলে হয়, তখন কিন্তু সেটা হয় কি ভাই? সাইক্লোন। আর যখন এটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হয় তখন সেটাকে বলা হয় হলো টাইফুন। আর যখন আটলান্টিক মহাসাগরে হবে, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে, তখন তাকে বলা হয় হারিকেন। আর যখন এটা মানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে হবে এবং অ্যান্টার্কটিকে হবে, তখন সেটাকে বলা হয় উইলি, যেটা নিউজিল্যান্ডে হয়, উইলি। এই হলো সাইক্লোনের বিষয়। আর আমাদের এখানে কিন্তু কখনো টাইফুন আসে না, হারিকেন আসে না, উইলি আসে না। আমরা এখানে প্রায় বলি যে টাইফুন। আগে আমরা পড়তাম না, পপি গেটে লেখা থাকতো, আমরা পড়তাম পরিবেশ দুর্যোগে যে বাংলাদেশে প্রতি বছর হারিকেন, সাইক্লোন, টাইফুন আঘাত হানে, এরপর অনেক মাস মারা যায়। জীবনও টাইফুন আসে না। টাইফুন আসলে আমার ভাল লাগবে আপনার, কারণ এটা প্রশান্ত মহাসাগরে আসবে, চায়না আঘাত করবে, আপনার ভিয়েতনাম আঘাত করবে, তারপরে কম্বোডিয়া করবে, মায়ানমার করবে, বা বাংলাদেশে আসবে। এরপর বলবেন একটু ছাদে যাচ্ছি, টাইফুন আসছে তো, ওটা তো উইক হয়ে যাবে আস্তে আস্তে, ও তার কত শক্তি নিয়ে আসবে না। দেখি কোয়েশ্চেন কোনো? হ্যাঁ, ইন্টারন্যাশনাল মাইগ্রেশনটা 18 ডিসেম্বর, তবে এটা স্বাক্ষরিত হয়েছে 19 ডিসেম্বর, কারণ সম্মেলনটা হয়েছিল 18 এবং 19 ডিসেম্বর, স্বাক্ষরিত হয়েছে 19 ডিসেম্বর। পার্ট 2 করতে পারি নাই, বাট পার্ট 1 করে খুবই ভালো লাগলো। কি? আই রিগ্রেট হোয়াই আই ডিডেন্ট অ্যাডমিট ইট হোয়েন দ্য ব্যাচ স্টার্টেড। আচ্ছা, কিসের পার্ট 2 করতে পারেন নাই? ওকে, ঠিক আছে। রাজশাহীতে রিসেন্ট বুক কবে পাবেন? চলে গেছে, আজকে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, দেন কয়জন আছে? 78। দেখ, ভালো। আপনারা খুব ভালো করে পড়বেন যেটা নদী ভাঙন। এখানে আমার একটা ঝামেলা হয়ে গেছে, বুঝছেন। নতুন বই যাদের কাছে আছে 435 পৃষ্ঠা, পুরাতন বইতে কাছাকাছি থাকবে, হয়তো বা ধরেন 410-15 পৃষ্ঠা। এখানে দেখবেন নদী, মানে টর্নেডোর নাম হচ্ছে নদী ভাঙন, রিভার ইরোশন। নদী ভাঙনে একটা বাক্য উল্টা হয়ে গেছে, বুঝছেন। একটা নদী শিকস্তি, আর একটা নদী পয়স্তি। নদী শিকস্তি আর নদী পয়স্তি, এটা উল্টা হবে। অর্থাৎ এখানে যে বাক্যটা দেয়া আছে, মানে চতুর্থ বাক্য এবং তৃতীয় বাক্য, নদীতে জেগে ওঠা জনপদ, এটা বলছে শিকস্তি, এটা হবে আসলে অ্যালুভিয়ান আর ডিলুভিয়ান। নদী পয়স্তি, নদী শিকস্তি। অর্থাৎ এখানে বলা হয়েছে নদী শিকস্তি, মানে এখানে জেগে ওঠা না, এটা হলো নদী ভেঙে গেলে, নদী ভাঙন, নদী ভেঙে যাওয়া, ভেঙে গেলে যে মানুষগুলো যে জনপদ হারায়, সেটা হবে নদী শিকস্তি। আর নদী পয়স্তি হলো চর জায়গা,
কিন্তু এটাও তো উল্টা লাগতেছে। ঠিক আছে, এম খান, আজকে ক্লাসটা অনেক ভালো হয়েছে। ক্লাসটা সবসময় ভালো হয়, শুধুমাত্র আপনারা ডিস্টার্ব করলে আর ভালো হয় না। আপনারা কি পরিমাণ ডিস্টার্ব করেন ভাই, একদিন ক্লাস অফ দিলে কবে শেষ করবেন কিছু বলার না। আপনাদের একটা গ্রুপ আছে, সবার মেসেঞ্জারে গিয়ে পোস্ট দেয়, কমেন্ট করে দেয় নাইম ভাই ভালো করে পড়ায় না, এই সেই, এরকম কয়েকজন আছেন। এরা আসলে মানুষ না, একটু ধৈর্য ধরে না। আমি জানি কি বলছিলাম, পয়স্তি। জমি বিলীন হওয়া, ঠিকই তো আছে। আমি কি লিখছি, ও উল্টো হয়ে গেছে, রাইট। আমার এটা ঠিক আছে। শিকস্তি মানে ভেঙে যাওয়া, পয়স্তি মানে চর জায়গা। খালি বাক্য দুটো একটু উল্টায় না। 435 পৃষ্ঠায় নদী ভাঙনে পড়েন, নদী ভাঙন দুর্যোগ ব্যবস্থাপনা 436 পৃষ্ঠায় আসেন। দুর্যোগ ব্যবস্থাপনা যদি কারো কাছে থাকে মনে রাখবেন, এটা মানে দুর্যোগ প্রতিরোধের দুইটা নিয়ম, একটা হলো কাঠামোগত, একটা হলো অকাঠামোগত। অনেকে মনে করেন অকাঠামো না, এটা মানে অবকাঠামো। অকাঠামোগত, কাঠামোগত বিষয়টা হলো যে, কাঠামোগত বিষয় এটা হলো যে, যেমন বেড়িবাঁধ নির্মাণ, সাইক্লোন শেল্টার নির্মাণ, তারপর নদী খনন করা, রাস্তা পাকা মজবুত করা, বাঁধ মজবুত করা, এটা হলো কাঠামোগত, প্রতিরোধ করার জন্য। আর অকাঠামোগত বিষয় হলো কি, যেমন প্রশিক্ষণ দেয়া, পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, গণসচেতনতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, অর্থাৎ দুর্যোগের জন্য একটা সার্কেল আছে। এই সার্কেলটা হলো 6টা বিষয় থাকে। দুর্যোগ সার্কেলে 6টা বিষয় থাকে। দুর্যোগ সার্কেলে 6টা বিষয় থাকে, অর্থাৎ পূর্ব প্রস্তুতি, তারপর হলো প্রশমন, প্রতিরোধ, তারপরে হলো উন্নয়ন, তারপরে হলো পুনরুদ্ধার, আর একটা হলো সারাদান। পূর্ব প্রস্তুতি, প্রশমন, প্রতিরোধ। আমি প্রতিরোধ থেকে শুরু করি। প্রতিরোধের একটা হলো কাঠামোগত, আর একটা হলো অকাঠামোগত। অবকাঠামো না, কিন্তু অকাঠামোগত। এটা অনেকেই দেখছি কাইটা অবকাঠামো বানায়, বুঝছেন? এটা কাঠামো, এটা অকাঠামো। অকাঠামো হলো যেমন হলো পূর্ব প্রস্তুতি, প্রশিক্ষণ দেয়া, মানে একটা হলো যে বিভিন্ন ধরনের করে। আমরা যেটা করি, প্রত্যেকটা প্রশাসন থেকে করা হয়, যে উপকূলে গিয়ে পাবলিককে বোঝা যায় যখন ঘূর্ণিঝড় হবে তখন কিভাবে হবে, পানিটা কিভাবে আসবে। তো অনেক সিপিপি দেখা, এটা বিষয়টা। সিপিপির কথা মনে রাখেন, সিপিপি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা প্রতিষ্ঠা করছে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সিপিপি, সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম, সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম, এটা হলো সিপিপি, সাইক্লোন পূর্ব প্রস্তুতি প্রোগ্রাম, যেটা 1972-তে হয় এবং এটা বঙ্গবন্ধু তৈরি করে, বঙ্গবন্ধু প্রতিষ্ঠাতা সিপিপি। তো সিপিপি এই কাজগুলো করে থাকে। আর কাঠামোগত মানে কি, রাস্তা নির্মাণ, জমি নদী খনন, তারপরে হলো ভবন নির্মাণ বা আশ্রয় কেন্দ্র নির্মাণ, বেড়িবাঁধ তৈরি করা, এটা হলো কাঠামোগত বিষয়। তাহলে প্রতিরোধের বিষয়টা। এরপরে দেখেন প্রশমনের হলো বিষয় হলো যে দুর্যোগ যাতে দীর্ঘস্থায়ী না হয়,
দীর্ঘস্থায়িত্ব হ্রাস করা, দীর্ঘস্থায়িত্ব হ্রাস করা। দীর্ঘস্থায়িত্ব হ্রাস করাটাই হলো প্রশমন। আর প্রশমনের বিষয় হলো যে দুর্যোগ হলো বাট তেমন যেন ক্ষতি না হয়, যেটা আমি গত পরশু দিনের ক্লাসে বলছিলাম যে আপনার কি যে 137 সেন্টিমিটার উঁচু 17 সালের বন্যা হয়েছে, সেই বন্যাটাও কিন্তু ক্ষয়ক্ষতি কম হয়েছে 88 থেকে। কারণ এটা হয়েছে যে প্রশমনের বিষয়, মানে প্রশমনটা আমরা করতে পারেছি। কারণ আমরা কি করি, আমরা আগে একটা ফসল হইতো, এখন আমরা 3টা ফসল দিই, 3টা ফসলের ব্যবস্থা করি, সেচের মাধ্যমে করি অথবা সারের মাধ্যমে করি। এর ফলে কি হয়, একটা ফসল হলে একবার বন্যা হলে শেষ, কিন্তু এখন 3টা ফসল হয়, যে কোনো আমাদের কিন্তু প্রবলেম হয় না। তাহলে প্রথমের বিষয় হলো দীর্ঘস্থায়িত্ব হ্রাস এবং হলো ক্ষয়ক্ষতি যতটা কমানো যায়, ক্ষয়ক্ষতি কমানো। আর পূর্ব প্রস্তুতির মধ্যে পুরোটাই হবে, পূর্ব প্রস্তুতির মধ্যে এই যে কাঠামোগত অকাঠামোগত এই সবগুলো হবে, প্রশিক্ষণ হবে, জানানো হবে। পাবলিক তো দক্ষিণবঙ্গের আপনার পাবলিক যারা, তারা তো মনে করেন আপনি বলবেন যে ভাই সাইক্লোন হচ্ছে, ভাই আপনার একটু শেল্টারে যান, দেখবেন যাবো না, তখন বলবো যে কবে হয় না তো, মানে এরা কথা যে হবে এটা মানে তাদের একটা উৎসব, এটা হলে তারা মানে ওয়াটার ডান্সিং করবে, সাঁতার কাটবে, মানে ওয়াও ভেসে যাচ্ছি, হয়তো এরকম কিছু সামথিং, এইটা তারা মনে করে। আর সারাদান যেটা, সারাদান হলো আসলে দুর্যোগের সময়, সারাদান হলো দুর্যোগের সময় যেমন তল্লাশি করা, তারপরে হলো উদ্ধার করা, তারপর হলো ত্রাণ দেয়া, তারপর চিকিৎসা করানো, এই বিষয়গুলো সারাদান। অর্থাৎ তাৎক্ষণিকভাবে যখনই। আবার একটা বিষয় জানেন, এই দুর্যোগ আইন কিন্তু খুব কঠিন। বাংলাদেশের দুর্যোগ মন্ত্রণালয়ের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধানকে প্রাইম মিনিস্টার বলছি না, এখানে ডিরেক্ট বলা আছে যদি জাতীয় দুর্যোগে কেউ অংশগ্রহণ করতে অস্বীকৃতি করে কোনো কর্মকর্তা বা কর্মচারী, সাথে সাথে তার চাকরি চলে যাবে, এমনকি তার জেল জরিমানা হবে যদি এই সারাদানে অংশগ্রহণ না করে। মানে এই আমি গেছিলাম গতবার হলো ওই রোয়ানুর সময় পানি উঠছে তো, এদের দিতে গেছিলাম মানে ত্রাণ, আমি নিজেই সাঁতার জানি না, ওদেরকে আমি কি করবো, ঠিক আছে, কিন্তু যাইতে হবে, আপনি ওখানে মারা গেলেও যাইতে হবে। পুনরুদ্ধারের বিষয়টা হলো এখানে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, ফিরিয়ে নিয়ে আসা, দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আশা মানে স্বরে আর দন্তন্যসা আকার, আমি আশা লিখতে গেলে প্রায় তালব্যসা লিখে ফেলি। এবারে উন্নয়ন হলো আপনার মানে দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে উন্নয়ন করা। দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার পরপরই উন্নয়ন করা হয়, উন্নয়ন করা। তাহলে হলো বুঝতে পারছেন, প্রতিরোধটা হলো দুইটা, কাঠামোগত অকাঠামোগত। এরপর প্রশমন হলো দীর্ঘস্থায়িত্ব হ্রাস, এরপর হলো পূর্ব প্রস্তুতি হলো প্রশিক্ষণ, এরপর সারাদান হলো যে তল্লাশি, উদ্ধার বা ত্রাণ কার্যক্রম দেয়া, আর পুনরুদ্ধার আল্লাহ রে, হ্যাঁ ঠিক আছে, পুনরুদ্ধার হলো দুর্যোগ পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, আর উন্নয়ন হলো দুর্যোগ আসার পরে উন্নয়ন করা। দেখেন এখানে আপনাদের যে কনফিউশনটা হবে, কনফিউশনটা হলো যে কতজন আছে, 72 জন আছে এখানে। হলো আপনাদের দেখেন নতুন বইয়ের 437 পৃষ্ঠা, এই সেম বিষয়টাই আবার আগের বেসিক বইতেও আছে। সেটা আবহাওয়া জলবায়ু সম্পর্কিত প্রতিষ্ঠান এবং হলো কতটি সংখ্যাগুলো দেয়া আছে, এই সংখ্যাটা আসলে পড়ে ফেলেন। কিন্তু আপনাদের যে গিট্টুটা লাগে, এই গিট্টু হলো এইটা, একটা হলো আপনার ভূপগ্রহ কেন্দ্র আর একটা হলো আবহাওয়া কেন্দ্র, একটা ভূপগ্রহ কেন্দ্র আর একটা হলো আবহাওয়া কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র, এই আবহাওয়া কেন্দ্র কিন্তু 4টি,
এই চারটা হলো, মনে রাখবেন এভাবে: পতে, পটু, ঢাক। পতে মানে পতেঙ্গা, পতেঙ্গা যেটা চট্টগ্রামে, পতেঙ্গা চট্টগ্রাম। পটু মানে পটুয়াখালী, পটুয়াখালী, শ্রদ্ধেয় পটুয়াখালী। পটুয়াখালী বলার সময় বলবেন শ্রদ্ধেয় পটুয়াখালী। ঢাতে হলো ঢাকা, কতে হলো কক্সবাজার। ক্লিয়ার? এই চারটা হলো আবহাওয়া কেন্দ্র। কিন্তু যদি বলা হয় যে ভূ উপগ্রহ কেন্দ্র, ভূ উপগ্রহ কেন্দ্র, তাও কিন্তু চারটা। ভূ উপগ্রহ কেন্দ্র বললে তাও কিন্তু চারটা হবে, এবং সেই চারটা হলো ভূ উপগ্রহ কেন্দ্র, এটা চারটা, এবং ভূ উপগ্রহ কেন্দ্র চারটা হলো বেতবুনিয়া, রাঙামাটি, বেতবুনিয়া, রাঙামাটি, যেটা বঙ্গবন্ধু উদ্বোধন করেছিল 1975 সালে। তারপরে হলো তালিবাবাদ, গাজীপুর, তালিবাবাদ, গাজীপুর। আর 3 নম্বর হলো মহাখালী, ঢাকা, মহাখালী, ঢাকা। আর 4 নম্বর হলো সিলেট, 4 নম্বরে হলো সিলেট। তালিবাবাদ, গাজীপুর, মহাখালী, ঢাকা আর সিলেট। তার মানে মিলবে শুধুমাত্র একটা, মহাখালী, ঢাকা। আর ভূকম্পন কেন্দ্র, ভূকম্পন কেন্দ্র এটাও চারটা। বাংলাদেশে ভূকম্পন কেন্দ্রের খুব একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যে এর পাশ দিয়ে ট্রাক চলে গেল, চারপাশে উঠে যায় রিক্টার স্কেলে, বুঝছেন? ট্রাক গেল, ওটা কম্পনে চারপাশে উঠে যায়। রিক্টার স্কেল তো বুঝেন, মানে এরকমের একটা পৃথিবী, এই হলো কাঠি থাকে একটা, এখান থেকে একটা কাঠি থাকে, এটা পেপার থাকে। তো এইটা যখন নড়ে, পৃথিবী নড়ে, এটাও নড়ে, তখন এখানে যে পরিমাণ দাগ পড়ে, ওই দাগ দিয়ে মাপা হয় যে রিক্টার স্কেলের মাত্রা ছিল এত। সো ভূকম্পন কেন্দ্র কিন্তু চারটি। ভূকম্পন কেন্দ্র চারটা হলো ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট। ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও সিলেট। তারপরে ঢাকায় একটা আছি। আর বন্যা, আপনার বন্যা কিন্তু ইয়া করার জন্য কেন্দ্র আছে 5টা। আমি লাস্ট ক্লাসে মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়। ওয়াটার লেভেল মনিটরিং সেন্টার আর রেইনফল মনিটরিং সেন্টার, দুইটা কিন্তু একটুখানি এখানে যে দুইটা নাই, সে দুটো লিখে নেন। অর্থাৎ ওয়াটার লেভেল মনিটরিং সেন্টার, অর্থাৎ পানির স্তর, এই মনিটরিং সেন্টার বাংলাদেশে অনেকগুলো। সেন্টার 84। আর রেইনফল বৃষ্টিপাত মনিটরিং সেন্টার, এটা হলো 59, 59টা, 59। আরেকটা বিষয় হলো স্যাটেলাইট। ওটা হলো স্যাটেলাইট মানে উপগ্রহ, উপগ্রহ। আর স্যাটেলাইট গবেষণা কেন্দ্র, স্যাটেলাইট স্টেশন, দুঃখিত, গবেষণা না, স্যাটেলাইট স্টেশন বাংলাদেশের 2টা। একটা হলো বেতবুনিয়া, ওইটাকে কাজে লাগাইছে, অর্থাৎ বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, বেতবুনিয়া, রাঙামাটি। আরেকটা হলো রাজেন্দ্রপুর, গাজীপুর, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এটা, আর হলো গাজীপুর। এই 2টা জায়গা থেকে স্যাটেলাইট স্টেশন, এখান থেকে স্যাটেলাইট স্টেশনের মানে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এখানে একটা বিষয় থাকে, সে বিষয়টা হলো যে এখানে স্যাটেলাইট তো ওখান থেকে ক্যামেরাটা ফোকাস করে, ওটা একজন ধরে, আর এখান থেকে কিছু লেজার রশ্মি থাকে যারা হলো শত্রুর পক্ষকে দেখে, তখন এখান থেকে সিগন্যাল দেয়, ওই সিগন্যালে আবার স্যাটেলাইটটা ওই জায়গাটাকে ফোকাস করে এখান থেকে ইনফরমেশন দেয়। তখন এরা আবার খুব ইনফরমেশন দ্রুত দিয়ে আমাদের শত্রু আক্রমণ করতেছে, তখন থেকে অটো ফায়ার হয়। এটা উন্নত বিশ্বের প্রযুক্তি, কিন্তু বাংলাদেশে কি আছে আমরা জানি না। সো বেতবুনিয়া, রাঙামাটি আর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর।
এখন একটা বিষয় হলো যে স্যাটেলাইট যে কেন্দ্র, স্যাটেলাইট স্টেশন যে কেন্দ্রের নাম, এটার নাম কিন্তু বিসিএসসিএল, বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। আগে ছিল বিসিএস বাংলাদেশ, আগে ছিল বিসিএসসিএল, আর আগে ছিল কিন্তু এখন বিএসসিএল। আগে যেন কি ছিল, আগে একটু বেশি ছিল, বাংলাদেশ স্যাটেলাইট স্টেশন কোম্পানি লিমিটেড এরকম ছিল। এখন স্টেশন নাই, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, এটা কিন্তু স্যাটেলাইট কেন্দ্র। আপনি এই তিনটা বিষয় মনে রাখবেন। যদি বলে বিএসসিসিএল, বিএসসিসিএল এটা হলো সাবমেরিন নিয়ন্ত্রণ স্টেশন, সাবমেরিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হলো বিএসসিসিএল, আর স্যাটেলাইট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এটা হলো বিএসসিএল। অর্থাৎ বঙ্গবন্ধু এর স্যাটেলাইট এটা নিয়ন্ত্রণ করে বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, আর সাবমেরিন নিয়ন্ত্রণ করে বিএসসিসিএল অর্থাৎ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড হলো বিএসসিসিএল, সাবমেরিন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, আর বিএসসিএল হলো স্যাটেলাইট নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। এখানে আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে আগে একটা প্রতিষ্ঠান ছিল বিটি টিভি। এই বিটি টিভিটা ভেঙে যায় 1 জুলাই 2008। এই দিনকে ভেঙে একটা হয়েছিল বিটিসিএল আর একটা হয়েছে বিএসসিসিএল। বিটিসিএল টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এটা কিন্তু 1 জুলাই 2008 প্রতিষ্ঠিত, আর বিএসসিসিএল এটা হলো সাবমেরিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আর এটা হলো বিটিসিএল। বিটিসিএল হলো বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, এবং এই দুইটাই কিন্তু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আপনাদের মধ্যে গিট্টু বাজে কোনটা, সেটা হলো সাবমেরিন। শুধু সাবমেরিন কেবল আর সাবমেরিন কিন্তু আলাদা, এটা কিন্তু কেবল কোম্পানি লিমিটেড। কেবল এই সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড স্টেশন আছে এখন পর্যন্ত দুইটা, তৃতীয়টা কক্সবাজারেই হবে, কয়েকদিন পরে কক্সবাজারে হবে। দুইটা আছে, একটা হলো কক্সবাজার আর একটা হলো কুয়াকাটা পটুয়াখালী, কুয়াকাটা পটুয়াখালী। অর্থাৎ সাবমেরিন স্টেশন আছে, সাবমেরিন কেবল স্টেশন বাংলাদেশের দুইটা। আর সাবমেরিন যেটা, এই সাবমেরিন স্টেশন যেটা, এই স্টেশনটা হলো কক্সবাজারে। সাবমেরিন স্টেশন একটাই আছে, সেটা হলো কক্সবাজার, এবং কক্সবাজারের নাম হলো শেখ হাসিনা, শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি। কক্সবাজারের জায়গার নাম পেকুয়া, পেকুয়া কক্সবাজার, শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি। এই সাবমেরিনটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর সাবমেরিন কেবল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। 1 জুলাই 2008 প্রতিষ্ঠিত হয়, আর 2017 সালে হয় সাবমেরিন স্টেশন, এটা 2017 সালে হয়। এবং এটা হলো কক্সবাজারের পেকুয়া, একটাই আছে শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি, আর একটা কক্সবাজার চট্টগ্রামে আর একটা হতে পারে দ্বিতীয় ঘাঁটি, কিন্তু এখনো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়, কারণ ডুবোজাহাজ এরা হলো চীনের সহযোগিতায় চালু হয়েছে, মানে দুইটা না, একটা হলো কি জানো, সাবমেরিন বাংলাদেশ দুইটা, একটা হলো কি জানো, আহারে সাবমেরিন দুইটার নাম জানো কি ভাই, পরীক্ষা আসবে, আমি তো ভুলে গেলাম, রিসেন্ট আছে, আরে দূর ভুলে গেছি। সাবমেরিন বাংলাদেশের দুইটা সাবমেরিন, আহারে কেমনটা লাগে। বাংলাদেশের সাবমেরিন দুইটা, নামটা ভুলে গেলাম কেন। সাবমেরিন বাংলাদেশে দুইটা, কি কি বলেন তো, কমেন্ট করছে কেউ? 437 বলছিলাম না, কি জানো সাবমেরিন দুইটা, ভুলে গেলাম কেন। নবযাত্রা ও জয়যাত্রা, রাইট।
সো বিটিসিএল আর বিএসসিসিএল এই সময় হয়েছে আরেকটা বিষয় ভেঙে গেছে, সেটা হলো ডেসা। ফখরুদ্দিন গভর্নমেন্ট বেশ কয়েকটা কাজ করছে। ডেসার নাম শুনছিলেন আপনারা? এটাও 1 জুলাই 2008 ভেঙে যায়। এটা ভেঙে দুইটা ভাগ হয়, একটা হয়েছিল ডেসা আর একটা হচ্ছে মানে ডেসকো আর একটা হলো ডিপিডিসি। একটা ডেসকো আর একটা ডিপিডিসি। ডেসকো হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, একটা হলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি। একটা হলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ডিস্ট্রিবিউশন কোম্পানি। আর ডেসকোটা হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। ডেসকো এবং ডিপিডিসি দুইটাই প্রতিষ্ঠা কিন্তু 1 জুলাই 2008। এটাও ফখরুদ্দিন গভর্নমেন্ট করছে। ফখরুদ্দিন গভর্নমেন্ট 1 জুলাই 2008 আরো একটা কাজ করছে। এই 1 জুলাই 2008 ফখরুদ্দিন গভর্নমেন্ট এর বাইরে আরেকটা কাজ করছে যে পার্বত্য চট্টগ্রামে জজ আদালত চালু করেছে। আগে তাদের কোনো আদালত ছিল না, জজ আদালত চালু করে পার্বত্য চট্টগ্রামে। এবং পার্বত্য চট্টগ্রামে আরো একটা কাজ করছে, সেটা হলো যে ওখানে নেটওয়ার্ক ছিল না, আগে মোবাইল নেটওয়ার্ক ছিল না, এবং এখানে মোবাইল যোগাযোগের অন্তর্ভুক্ত করা হয়। প্রথমে রবি টেলিকম ওখানে প্রথম নেটওয়ার্কের আওতায় আসে। আগে মোবাইল নেটওয়ার্ক ছিল না, 1 জুলাই 2008। সো সাবমেরিন বললে একটা নবযাত্রা আর জয়যাত্রা, নবযাত্রা এবং জয়যাত্রা হলো সাবমেরিন দুইটা। আর আমাদের যুদ্ধ জাহাজ দুইটা, বিএনএস পদ্মা আর বিএনএস সুরমা, আরো কয়েকটা করবে, কাজ চলতেছে। খুলনা শিপইয়ার্ডে করছে। আমাদের যুদ্ধ জাহাজগুলো তৈরি করছে কিন্তু খুলনা শিপইয়ার্ডে। অথচ আমরা পৃথিবীর সবচেয়ে বড় একটা জাহাজ, মানে অন্যতম একটা বড় জাহাজ ইউরোপে রপ্তানি করেছি, যেটা হচ্ছে এমবি আনসু। এই এমবি আনসু আমরা জার্মানিতে রপ্তানি করছি, অথচ আমাদের যুদ্ধ জাহাজটা খুবই ছোট। সো দেখেন, স্টেশনের কথা বললাম, আর আপনারা ভূপগ্রহ কেন্দ্র দেখলেন। বন্যা পূর্বাভাস কেন্দ্র কিন্তু আমি বলছিলাম FFWC, মনে রাখেন এটা, যে ফ্লাড ফোরকাস্টিং সেন্টার অ্যান্ড ওয়াটার মনিটরিং সেন্টার, আমি লেখাই দিয়েছিলাম লাস্ট ক্লাসে। এখন দেখেন এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো আপনাদের সাইক্লোনের যে সংকেত, নদী বন্দরের সংকেত 4টা, আর সমুদ্র বন্দরের সংকেত হলো, মানে সাইক্লোনের সংকেত, এই দেখেন সাইক্লোন সংকেত, এই সাইক্লোনের সংকেত কিন্তু হলো 11টা। আর যদি বলে নদী বন্দরের জন্য 4টা, আর সমুদ্র বন্দরের জন্য 11টা। এটা বললেন কেমনে ভাই? কারণ নদী বন্দর আর সমুদ্র বন্দরের মধ্যে পার্থক্য আছে, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত নদী বন্দরে সতর্কতা থাকে, কিন্তু 1 থেকে 4 পর্যন্ত কিন্তু সমুদ্র বন্দরে সতর্কতা থাকে। 1 থেকে 4 এবং 1 থেকে 4 কিন্তু নদী এবং সমুদ্র দুইটাতেই থাকে, বা নদীতে সংকেত হলো সর্বোচ্চ সংকেত হলো 4টা। আর সমুদ্র বন্দরের 4-এর পর গেলে আর নদীর বন্দরে কোনো কাজ নাই, এরপর সব সমুদ্র বন্দর, এবং নদীও আতঙ্কে থাকবে, তাদের সর্বোচ্চ লেভেল চলে গেছে। আর সমুদ্র বন্দরে হলো 11টা, এবং এর মধ্যে আপনি মনে রাখবেন 7 থেকে 10 না 8 থেকে 10, 8 থেকে 10 কিন্তু মহাবিপদ সংকেত। মহাবিপদ সংকেত হলো 8 থেকে 10। এটা সাইক্লোনের বেলায়। তো নদী বন্দরের জন্য যে সংকেত, যেটা সাইক্লোনের সংকেত 11টা, এত উপকূলে, সমুদ্র উপকূলিতে আঘাত আনবে, কারণ সাইক্লোন তো নদীতে হয় না, নদীতে হয় কালবৈশাখী। সেক্ষেত্রে নদীতে কালবৈশাখী হয়, সেটা নদী বন্দরের জন্য সংকেত বলে 4টা থাকে, মানে যে কোনো কিছু বললো। আর সমুদ্র বন্দর হলো সংকেত হলো 11টা। 8 থেকে 10 পর্যন্ত মহাবিপদ সংকেত। আর 11 নম্বর যে সংকেত, এটা হলো বিচ্ছিন্ন, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা হলো 11 নম্বর সংকেত, মহাবিপদ সংকেত। আর আমাদের কিন্তু এই বছর 10 নম্বর পর্যন্ত উঠছিল, ওই যে রোয়ানু, কিন্তু আঘাতটা হানে নেই, পরে আবার কমায় 7 নম্বর নিয়ে আসছে। আমাদের এদিকে আসতে আসতে আপনারা দেখেন না, ওই যে উইন্ড, আপনারা দেখেন মনে হয় ওটা, ওই যে সংকেত দেখা যায় যে wind.com, তাহলে এই জায়গায় ছিল এরকমের, প্রথম ছিল এই জায়গায়, এখানে ঘুরতে 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 এই জায়গায় আসছে। এই জায়গায় আইসা আমি আবার বলতেছে যে যেভাবে আসতেছে হবে ঘুরে, আমার তো মনে হয় এটা এদিকে চলে যাবে। আমি আমাদের মিটিংয়ে বলছিলাম, হাসতে হাসতে সবাই কেমন যেন এখান থেকে এদিকে চলে গেছে,
মানে এটা আর এদিকে আসে না, এখানে থেকে কিন্তু খুব কাছাকাছি এসে মাঝখানে গিয়ে আবার এদিকে এসে এদিকে আমাদের এখানে কিন্তু আঘাত হানে নেই। রোয়ানু কিন্তু বাংলাদেশে আঘাত হানে নেই, রোয়ানু আঘাত হানছে পশ্চিমবঙ্গে, আর এটা এদিক থেকে এদিকে চলে গেছে, এখান থেকে এদিকে চলে গেছে। তবে রোয়ানুর জন্য ক্ষতিগ্রস্ত জেলা বাংলাদেশে সাতক্ষীরা, সাতক্ষীরা জেলায় প্লাবিত হয়েছে সবচেয়ে বেশি, আর উপকূলে আরো কয়েকটা জায়গায় প্লাবন হয়েছে। আপনাদের একটা বিষয় সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মুখস্থের বিষয়, মুখস্থের বিষয়, এবং এটা আমি আপনাদেরকে লিখেও দিয়েছিলাম এবং এখান থেকে পরীক্ষা আসে, সেটা হলো জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি। আপনি জানেন না যে এই লাস্টের একেবারে পঞ্চম অধ্যায় লাস্টের 3 পৃষ্ঠা, এটা কিন্তু রিটেনও আপনাদের লাগবে। আপনি রিটেনে যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনাদের দুর্যোগের জন্য কি পড়েন, এবং এই তথ্যটাই লাগবে। এবং এই তথ্যটা কোন জায়গা থেকে নেয়? অর্থনৈতিক সমীক্ষার দুর্যোগ থেকে নেয়, কথা বুঝছেন? এবং এইসব আমার মনে হয় অন্য বইতে পাবেনও না, কারণ এটা জানে না যখন থেকে আসে। কারণ সেন্দাই ফ্রেমওয়ার্ক কিন্তু দেখবেন অর্থনীতি সমীক্ষার এই জায়গা থেকে আসছে, 36তমতে আসছে সেন্দাই ফ্রেমওয়ার্ক। আপনি দেখবেন এই প্রশ্নটা কিন্তু ওই জায়গা থেকে আসছে। আপনার যে আসছে না 3 কোটি মানুষ 17%, ওই যে 45 সেন্টিমিটার উঁচু গেলে 3 কোটি মানুষ কি হবে, এখান থেকে আসছে। দেখেন এখানেই লেখা আছে, অর্থনীতি সমীক্ষার মধ্যে কথাটা লেখা আছে। আপনার এখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসবে ইনশাল্লাহ। এবং এখানে বদ্বীপ পরিকল্পনার ডেল্টা প্ল্যান আপনাদেরকে আমি খুব ভালোভাবে পড়িয়েছি। ডেল্টা 2100 প্ল্যান, যেই প্ল্যানটা হলো 6টি উপকূলে মানে 6টি অঞ্চলে হয়, এবং ডেল্টা প্ল্যানটা হলো 6টি অঞ্চলে এবং 6টি হলো হটস্পট 6টা, নির্দিষ্ট অভিষ্ট 6টা। সো এই বিষয়গুলো আসলে মুখস্থের বিষয়, কিন্তু এখানে সবার আগে আমি আপনাকে বলি লাস্টের 3 পাতা যে মুখস্থ রাখতে পারবেন সে মনে করেন বস, দুর্যোগের জন্য আপনি বস, কথা বুঝছেন? আর ওই যে গতবার একটা প্রশ্ন আছে না, ইউডিএমসি, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, এরকমের যত কিছু আসুক আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি ঠিক রাখবেন। আর পিছনে যেটা আছে, ইউ দিয়ে ইউনিয়ন হয়, টি দিয়ে থানা হয়, ডি দিয়ে ডিস্ট্রিক্ট হয়, এন দিয়ে ন্যাশনাল হয়, এই সব বিষয়গুলো মনে রাখবেন, ঠিক আছে? বেস্ট অফ লাক, আজকে এ পর্যন্তই থাকুক। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? ডেস্কো এবং ডেস্কো কি আগে ছিল নাকি? ডেসা ছিল 8 সালে না, এটা এই হয়েছে, ভাগ হয়েছে। ওকে, আল্লাহ হাফেজ। কোয়েশ্চেন করছে? কোনো কোয়েশ্চেন ফিনিশ করে দিত? আচ্ছা, কোয়েশ্চেন করুক। সো আগামীকালকে ইনশাল্লাহ এনভায়রনমেন্টাল ইস্যুস, এখান থেকে কোনগুলো বেশি পড়বেন? পঞ্চম অধ্যায়টার শেষেগুলো বেশি পড়বেন আর চতুর্থ অধ্যায় সব পড়বেন? আরিশ তো দুষ্টমি করে ভাই, চরম দুষ্টমি করে। আরিশ সে তো হাতে ব্যথা পাইছে, হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে সে হাতে ব্যথা নিয়ে হাসাহাসি করছে। 420 তো আমি বলি নাই। 2টা অধ্যায় পড়েন ভালো করে, আজকে পরীক্ষা দেন সিরিয়াসলি। আজকের পরীক্ষায় যে 16 পাবেন সে মনে করবেন আপনি বস। আল্লাহ হাফেজ। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ফিনিশ।